আমরা লাইভ। ঠিক আছে। নমস্কার, সংলাপের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা প্রথমেই ক্ষমা প্রার্থী যে আমরা 8 মিনিট মতো দেরি করে ফেলেছি দর্শক মণ্ডলীর কাছে। এখন আমরা আমাদের যে মূল বিষয়, আজকের আলোচনার বিষয়, আপনারা জানেন যে সংলাপ প্রত্যেক দিন প্রত্যেকটি মাসের কোনো না কোনো দিনে কিছু না কিছু ইন্টারেস্টিং আলোচনা নিয়ে উপস্থিত হয়, মূলত ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত আমাদের এই সংগঠন সংলাপ। তো সেই আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমরা একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সে আলোচনা হচ্ছে সমকালীন প্রেক্ষাপটে পালি সাহিত্যের আলোচনা। তো সেই আলোচনার যিনি বক্তা তিনি হলেন অরিন্দম ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, পালি বিভাগ, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়। তিনি এই সমকালীন প্রেক্ষাপটে পালি সাহিত্যের আলোচনা এই বিষয়ক আজকে আলোচনা করবেন। তাকে আমরা আমাদের ফেসবুক লাইভে স্বাগত জানাই। নমস্কার স্যার। অর্ণবদাকে বলবো স্যারকে দেখানোর জন্য। নমস্কার স্যার। নমস্কার। আমাদের ফেসবুক লাইভে আপনাকে স্বাগত জানাই। আমরা মূলত যেভাবে আমাদের এই আলোচনা শুরু করি, সেই আলোচনা শুরু করব। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে স্যারের আলোচনা শোনার জন্য। আমরা যেভাবে আলোচনা শুরু করি যে সংলাপ কেন গড়ে উঠলো তার একটা নির্দিষ্ট বার্তা রয়েছে। সেই বার্তাটা পাঠ করার মধ্য দিয়ে আমরা এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। সেই পাঠ আমিই করছি, সেই আলোচনা, সেই বার্তার পাঠ। সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটা সংগঠন। তবে পাগলামি হলেও আমরা সংলাপ কেন গড়ে তুললাম সেই বিষয়ে যথেষ্ট স্পষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসকে নিয়ে কিছু করতে চায়, তারাই এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটি গড়ে তুলেছে। আমাদের মূল লক্ষ্য হলো বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠছে বা উঠেছে, তার বিরুদ্ধে পাল্টা বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাসকে তুলে ধরা। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া, যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানসে প্রস্ফুটিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস মানে কয়েকটি তথ্য মুখস্থ করা নয়, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত, কতটা গূঢ় অর্থবহুল, সেটা তুলে ধরা। বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাঁদের কাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি তা পরিষ্কার করা। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে অতীতের ঘটনার সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা। প্রগতিশীল চিন্তার ধারক বাহক হতে চায় আমাদের এই সংলাপ, যেখানে সৎভাবে, নির্ভীকভাবে, সাহস নিয়ে অতীতের কথাকে আমরা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে চাই। এইখানেই অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে ইএইচ কারের কথায়, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। ধন্যবাদ, নমস্কার। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সৃজনী বসুদি। তিনি আমাদের এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবে। তাকে আমি বলবো পরবর্তী যে সঞ্চালনার কাজটা ত্বরান্বিত করার জন্য। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে সমকালীন প্রেক্ষাপটে পালি সাহিত্যের প্রভাব। পালি সাহিত্যের প্রভাব জানতে গেলে পালি সাহিত্যে বর্তমানে তার যে প্রবাহ সেটি জানতে হবে এবং জানতে হবে পালি সাহিত্য বর্তমান সমাজে মানসিক এবং সামাজিক গঠনে কিভাবে সাহায্য করবে। তাহলে স্যারের কাছে আজকে প্রথম আলোচনাতে যাব যে স্যার, এই যে শীর্ষক আলোচনা যে সামাজিক সমকালীন প্রেক্ষাপটে পালি সাহিত্যের প্রভাব,
এইটা যদি আপনি প্রথমে একটু বুঝিয়ে বলেন। নমস্কার। আজকে এই আলোচনা করার এই সংলাপের সুযোগ পেয়েছি বলে আমি সংলাপ কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ জানাই। ফেসবুকে লাইভের মাধ্যমে আমার মনে হয় আমি অনেক বেশি লোকের সঙ্গে আলাপচারিতায় সুযোগ পাবো কোনো না কোনো ভাবে। এবং আজকে আমার সামনে যারা রয়েছেন উপস্থিত এখানে, তারা প্রত্যেকেই আমার ছাত্রছাত্রী। এটা ভেবে আমার আরো গর্ব অনুভব করছি আমি। তাদের এই জিজ্ঞাসা, একটু আগেই সৌর্য যেটা বলল ইএইচ কারের কথাটা, যে হিস্ট্রি ইজ দ্য ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এই সংলাপের ক্ষেত্রে পাস্টকে আমরা কিভাবে প্রেজেন্টের বলবো, সেই কথাটাই হচ্ছে সমকালীন তাৎপর্যটা। সমকালীন পরিপ্রেক্ষিতে পালি সাহিত্যের যে আলোচনাটা, সেটা আমার মনে হয় সেই কারণেই আরো প্রয়োজনীয়। খালি পাস্টকে খুঁজে বেড়ালেই হয় না, আমরা পাস্টকে কিভাবে, যেটুকু আমরা পাচ্ছি, প্রথম কথা হচ্ছে আমরা যে ইতিহাস এখন বলছি সেটা হচ্ছে এখনো অব্দি প্রাপ্তব্য তথ্যের উপর ভিত্তি করে ইতিহাস। এরকম হতেই পারে আগামী 10 বছর পরে নতুন কোনো তথ্য আসতে পারে, নতুন কোনো ইতিহাস তৈরি হতে পারে। আমাদের মনকে সেই কারণে খোলা রাখতে হয়। কিন্তু যেটুকু ইতিহাস আমরা পাচ্ছি, যেটুকু তথ্য আমরা পাচ্ছি ঐতিহাসিক নিরিখে, সেই তথ্যগুলোকে আমরা বর্তমানে সময়ে কিভাবে প্রয়োগ করতে পারি, কিভাবে সেটাকে আমাদের জীবনের ক্ষেত্রে উপযুক্ত করে তুলতে পারি, সেটাই আমার মনে হয় আমাদের সব থেকে বড় পাওনা ইতিহাস চর্চার ক্ষেত্রে। ইতিহাস চর্চাটা কেবলমাত্র ইতিহাস তৈরি করার জন্য না, ইতিহাস রচনা করার জন্য। ইতিহাসটা আমাদের শিক্ষা দেয় আমরা কিভাবে আগামী দিনে আরো ভালোভাবে চলতে পারি। এই কারণে ইতিহাসের একটা সামাজিক গুরুত্ব, ইতিহাস চর্চার একটা সামাজিক দায়িত্ব রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমায় যখন সংলাপের কর্তৃপক্ষ অনুরোধ করলেন, তাদেরকে আমার এই বিষয়টি বলার ইচ্ছা হলো যে সমকালীন পরিপ্রেক্ষিতে আমরা পালি সাহিত্যকে নিয়ে কিভাবে চর্চা করতে পারি, কি আলোচনা করতে পারি, কিভাবে চর্চা করতে পারি তার দিক নির্দেশ দেওয়ার মতো মানে মানে সেটা বলার মতো ক্ষমতা আমার নেই। আমি সেই জায়গা থেকে বলছি না, এটা নট লাইক প্রিচিং, এটা আমার একটা ডিসকাশন যে আমরা এইভাবেও আলোচনা করতে পারি। হয়তো আরো অনেকে অনেক রকম ভাবে বলতে পারে, সব মতই নেওয়ার কথা আমাদের, কারণ আমরা বুদ্ধকে নিয়ে আলোচনা করছি, যিনি সব মতকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন, দিয়ে এবং তার মধ্যে থেকে মধ্যম পন্থা ধরে কিভাবে আমরা এগোবো সেটার কথা বলেছেন। পালি সাহিত্য নিয়ে বলতে গেলে এই প্রসঙ্গে বলতে হয় যে কেন পালি সাহিত্য বললাম বা কেন সমকালীন পরিপ্রেক্ষিত বললাম। যে পালি সাহিত্যটা আমরা অনেক সময় ভাবি সুদূর অতীতের একটা কিছু, যার হয়তো আমরা কিছুই জানি না। মানে আমি ক্লাসে যেমন প্রথমে গিয়ে বলি, যখন প্রথম ক্লাস নিই, যে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে পালি খায় না মাথায় মাখে। মানে এটাই একটা ঘটনা। অনেকেই জানেন না, সাধারণ অনেকেই জানেন না পালিটা কি, সেটা যে একটা ভাষা প্রথমে বলতে হয়। এবং যখন আমরা ভাষা বলছি তখন যে পুরোপুরি এটার প্রতি সুবিচার করছি তা নয়। ওই আবার যখন সেই কলোনিয়াল হিস্ট্রির কথা বলা হয়, তখন পালির কথাটাও এই সূত্রে বলতে হয় যে পালিটাকে ভাষার নাম দেওয়া হলো, কিন্তু এটা একটা বলা যায় কলোনিয়াল স্ট্রাকচার। কেন না, তারা এসে সাহিত্যটাকে পালি নামে জেনে সেটাকে পালি ভাষা বললো, যে পালি যে সাহিত্যের যে পালি সাহিত্যের যে ভাষা সেটা হচ্ছে পালি ভাষা। এইভাবে মানে পালি নামের যে প্রথম উল্লেখ পাই বুদ্ধ ঘোষের কি হইতে, যে পালি ভাষা, পালি এখানে আনা হয়েছিল।
এই অর্থে। তা পালিটা সেখানে বোঝানো হয়েছিল বুদ্ধ বচনের কথা, যা আমাদের পালন করে তার কথা। পরে আরো পালি নিয়ে আরো অনেক রকমের তথ্য পাওয়া যায়। কেউ কেউ পল্লী কথা থেকে পালিয়ে এসছে বলা হয়। ভেরি রিসেন্টলি কে মনোহর বলে একজন দিল্লি ইউনিভার্সিটি থেকে রিসার্চ করেছিলেন, তিনি বলেছিলেন তেলুগুতে পালি শব্দটাও রয়েছে, এচিং অর্থে বলা হয়, যেহেতু টেক্সটটাকে এচ করা হয়েছিল সেই অর্থে হয়তো পালি কথাটাকে টার্মটাকে ব্যবহার করা হয়েছিল, যেহেতু আন্ধ্র প্রাকৃতের একটা খুব ভালো যোগ ছিল পালির সঙ্গে। এইরকম নানান হলেও এখনো অব্দি যে মতটাকে সব থেকে বেশি পালি শব্দটার প্রতি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে যা আমাদের পালন করেছিল, সেই অর্থে বুদ্ধ ঘোষ, যিনি বুদ্ধ মানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের প্রায় 1000 বছর পরে শ্রীলঙ্কায় পালি অর্থশাস্ত্রগুলো রচনা করেছিলেন, অনেকগুলি অর্থশাস্ত্র এবং টিকা গ্রন্থ। তিনি বলেছিলেন যে পালি এখানে আনা হয়েছিল কিন্তু অর্থশাস্ত্রগুলো এখানে আনা হয়নি, এখানে অর্থে শ্রীলঙ্কায় বোঝানো হয়েছিল। সেই কারণে পালি বলতে কিন্তু সাহিত্য, পালি কথাটাই অ্যাকচুয়ালি টেক্সট, লিটারেচার। সে অর্থে পালি সাহিত্য মানে পালি। আবার পালি সাহিত্যটাকে কেন আলাদা করলাম, কারণ কেবলমাত্র বুদ্ধ বচনটা পালি সাহিত্য নয়, এখনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে অট্টকথাগুলো এলো, টিকা গ্রন্থগুলো এলো, এবং আরো প্রচুর ক্রনিকলস গুলো, বংশ সাহিত্য গুলো এলো, এই সমস্ত কিছু মিলিয়ে পালি সাহিত্য তৈরি হলো। ব্যাকরণ, অলংকারের গ্রন্থ, এই সমস্ত কিছু মিলিয়ে পালি। তো এই পালি সাহিত্য এখন কেউ কেন পাঠ করবেন, এটা তো একটা বড় প্রশ্ন। কারণ পালি তো আমাদের এখনের কমিউনিকেশনের মধ্যে নেই, এবং একটা দিক থেকে দেখতে গেলে পালি কিন্তু বলা যায় এলিয়েনেটেড হয়ে গেছিল ইন্ডিয়ান কনটেক্সটে, ভারত থেকে প্রায় চলে গিয়েছিল। আবার সেটাও আবার কলোনিয়াল কনটেক্সট চলে আসে, কলোনিয়াল ইউরোপের পণ্ডিতদের সুবাদেই আবার সেটা ভারতে ফেরত আসে। বিশেষ করে টয়েনবির লাইট অফ এশিয়ার যে প্রভাব পড়ে সমস্ত বিশ্বে, তার সুবাদে আবার নতুন করে গৌতম বুদ্ধকে নিয়ে চর্চা শুরু হয়। এবং শ্রীলঙ্কায় তার আগে যে সমস্ত ঔপনিবেশিক কর্তারা গিয়েছিলেন, যারা পালির প্রতি আকৃষ্ট হয়েছিলেন, পালি সাহিত্য নিয়ে চর্চা করছিলেন, তাদের চর্চাগুলো ইউরোপে আরো গুরুত্ব পায় এবং সেই সঙ্গে সঙ্গে ভারতেও তার গুরুত্ব বাড়তে থাকে। এই সমস্ত নিরিখে একটা আমাদের দেশের সাহিত্য, সেটা বাইরের দেশে গিয়ে জনপ্রিয়তা লাভ করে, বাইরের দেশে তার আরো বিস্তৃতি হয়, হওয়ার পরে সেটাকে আবার আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার পরে আমরা তার থেকে কি নিতে পারি যাতে তাকে আমরা অচ্ছুত করে না রাখা হয়, সেইটা দেখাই বোধহয় সমকালীন পরিপ্রেক্ষিতে পালি সাহিত্যের আলোচনার সব থেকে বেশি গুরুত্ব। সাধারণ যখন কেউ পালি সাহিত্য নিয়ে আলোচনা করতে যাবেন, তিনি ভাববেন যে পালি সাহিত্যের আমার কি দরকার আছে। যদি এই ভাবনা তার মধ্যে আসে, তখন কিন্তু সে আর পালি সাহিত্যের প্রতি আকৃষ্ট হবে না, পালি সাহিত্যে কি আছে না আছে সেটা দেখারও চেষ্টা করবে না। এবং আনফরচুনেটলি এখন যেরকম হচ্ছে, একটু আগে যে কথাটা বলছিল ওই পোস্ট ট্রুথের কথাটা, সেই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ইউনিভার্সিটির তথ্যে আলটিমেটলি ভরে যাবে। আমরা প্রকৃত সাহিত্য থেকে যে রসদ নেওয়ার সেই ব্যবস্থাটাই ভুলে যাব। যাই হোক, এখন সমকালীন পরিপ্রেক্ষিতে পালি সাহিত্য নিয়ে বলতে গেলে আমরা এখন যে জীবন ধারণ করছি তার মধ্যে আমরা পালি সাহিত্যকে কিভাবে আত্মসাৎ করতে পারি, এইটা বলছি।
আর কিছু? স্যার একটা প্রশ্ন আমি করব এখানে, সেটা হচ্ছে যে অবিভক্ত ভারতের বুদ্ধ জন্মগ্রহণ করলেন, বুদ্ধ বচনকে বলছি পালি, কিন্তু এই যে মাঝখানে আহ, পালি সাহিত্য যে হারিয়ে গেল বা বন্ধ হয়ে গেল, আপনি বললেন যে বাইরে থেকে চর্চা হয়ে এসে তারপরে আবার এখানে সেটা খানিকটা গ্রহণযোগ্যতা পেল, তাহলে কি পালি সাহিত্যের প্রবাহমানতা নষ্ট হয়ে যাওয়ার জন্য এই সময়টাই দায়ী? এই সময়টা দায়ী না, আমি বলছি এই সময় এসে আমাদের আবার তার একটা মূল্যায়ন করা দরকার আছে। এক তো হারিয়ে গেছিল, আবার যাতে হারিয়ে না যায়, কারণ এটা আমাদের হেরিটেজের ধারক। যে কোনো ভাষার যে কোনো সাহিত্য হচ্ছে সেইখানকার যে হেরিটেজ, নন ট্যাঞ্জিবল হেরিটেজ যেটাকে বলে, সেই নন ট্যাঞ্জিবল হেরিটেজের ধারক হচ্ছে সাহিত্যগুলো। সুতরাং সাহিত্যগুলো থেকে আমরা যদি বিমুখ হয়ে যাই, তখন কিন্তু আমরা আর সেগুলোকে ফিরিয়ে আনতে পারবো না। আবার হয়তো আমাদের 1000 বছর অপেক্ষা করতে হবে, আবার কেউ এসে হঠাৎ করে চর্চা করবে পালি সাহিত্য নিয়ে, তখন আবার আমরা পালি সাহিত্যের প্রতি আকৃষ্ট হব। সেইটা যেন না হয়, সেই ভুলটা যেন আমরা না করি, সেইটারও দরকার আছে। সেই জন্যই আমার মনে হয় এই কথাটা বলা। আর এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে মানে অনবরত আমরা পালি নিয়ে মানে পালি সাহিত্যের মধ্যে যে যে শিক্ষাগুলো রয়েছে গৌতম বুদ্ধের, সেগুলো হয়তো পালন করে যাই বা পালন করার চেষ্টা করি আরো আরো ভালো, মানে আরো দুঃখহীন জীবন কাটানোর উদ্দেশ্যে। সেই জন্যই আমার মনে হয় পালি সাহিত্যের চর্চাটা ভীষণ জরুরি। মানে আমার যদি মনে হয় যে কোনো একাডেমিক ডিসকাশনের দরকারও নেই, কেবলমাত্র আমি ভালো থাকবো, এবং আমি ভালো থাকলে আমার চারপাশটা ভালো থাকবে, এবং আমার চারপাশটা ভালো থাকলে আমার শহর, আমার রাজ্য, আমার দেশ, আমার পৃথিবী ভালো থাকবে, তাহলেও আমার মনে হয় পালি সাহিত্যটা পড়ার দরকার আছে। এখন যেটা আমি ভেবেছিলাম এটা সংলাপে হচ্ছে, যেহেতু আরো প্রশ্ন হয়ে আসবে, যাই হোক, পালি সাহিত্যের একটা রূপরেখা দেওয়াও আমার মনে হয় প্রয়োজন আছে। পালি সাহিত্য বলতে আমরা প্রাথমিকভাবে কেনান বা ক্যানন বলি, সেটা হচ্ছে বুদ্ধের বচনটা, ওটার মধ্যে ক্যাননিসিটি আছে, সেই জন্য ওটাকে ক্যাননিক্যাল লিটারেচার বলা হয়। আর এই ক্যাননিক্যাল লিটারেচারের বাইরে যা, সেটাকে বলা হয় নন ক্যাননিক্যাল লিটারেচার। ক্যাননিক্যাল লিটারেচারের মধ্যে বুদ্ধ বচন বলতে আমরা জানি ত্রিপিটককে বলা হয়, পালিতে যেটাকে ত্রিপিটকও বলা হয়। ত্রিটা তি হয়ে যায় পালিতে। ত্রিপিটক মানে তিনটে পিটক বা ঝুড়ি, পিটক অর্থে ঝুড়ি আমরা বাংলাতেও এখনো ব্যবহার করি, ব্যবহার করা হয়। আবার বাংলাতে আরেকটা শব্দ ব্যবহার করি, যেটা এখানে যদি কেউ পশ্চিমের দিকের কেউ নিবাসী থাকেন, তাহলে তিনি হয়তো বলতে পারবেন, বাঁকুড়া পুরুলিয়াতে খুব আমার যতদূর জানা আছে এখনো পালি বলতে ঝুড়িকে বোঝানো হয়। পুরনো কেউ কেউ যদি থাকেন তারাও হয়তো বলতে পারবে পালি বলতে ঝুড়িকে বোঝানো হয়, সেই অর্থ কিন্তু ঝুড়ি মানে পালি কথাটা এসে থাকতে পারে। যাই হোক, তো সেই তিনটে পিটক এবং তিনটে পিটককে নিয়ে যে একটু আগে বলছিলাম অর্থকথাগুলো, সেই অর্থকথাগুলো হচ্ছে নন ক্যানোনিক্যালি যাচ্ছে, কারণ পিটককে বিশ্লেষণ করছেন সেটা গৌতম বুদ্ধ নন, গৌতম বুদ্ধ পরবর্তী লোকেরা সেই পিটককে বিশ্লেষণ করছে, তাই জন্য ওগুলো ক্যানোনিক্যাল নয়, ক্যানন নয়, ওগুলো নন ক্যানোনিক্যালের মধ্যে যাচ্ছে। এছাড়াও বললাম বংশ সাহিত্য রয়েছে, লিটারেচারের অন্যান্য শাখার যে সাহিত্যগুলো সেগুলো রয়েছে, এবং কিছু টুকটাক মানে মিসলেনিয়াস টেক্সট বলা যায় সেরকমও কিছু রয়েছে। পালি সাহিত্য ত্রিপিটকে তিনটে পিটক, বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। বিনয়টা হচ্ছে যেটা আমাদের বিনীত করে, মানে ডিসিপ্লিন করে। এই ডিসিপ্লিনটা হলে আমাদের সবকিছু কাজ সুষ্ঠুভাবে হতে পারে। বিনয় পিটকের যে অংশ রয়েছে সেটা সাধারণত বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বলা,
তারা কিভাবে বিনীত থাকবেন, তারা সঙ্গের মধ্যে কি কি নিয়ম পালন করবেন, সেগুলো বিনয় পিটকে বলা আছে। আর সূত্র পিটকে বলা আছে ধম্মের কথা। ধম্ম এখানে ডক্ট্রিন অর্থে, কিন্তু ধম্ম রিলিজিয়ান নয়। রিলিজিয়ান তখনও সেভাবে ব্যবহার করা হতো না, বা রিলিজিয়ান বুদ্ধিজমকে কখনো এখনো হয়তো বলা উচিত না, কারণ বুদ্ধিজমের এত ভ্যারিয়েশন রয়েছে। তো সে সূত্রপিটকটাকে ধম্ম বলা হতো বলে আগে যখন দ্বিপিটকের চেহারা ছিল, মানে দুটো পিটকের চেহারা ছিল, তখন ধম্ম বিনয় বলা হতো একসঙ্গে বুদ্ধ বচনকে। এই ধর্মটাকে যখন আবার ব্যাখ্যা করা হলো, তখন সেটা ধর্মের অতিরিক্ত হলো। সেই অতিরিক্ত হওয়ার জন্য সেটাকে বলা হলো অভিধম্ম। অভি অর্থে অতিরিক্ত। তো সেইভাবে বিনয় হলো, বিনয়ের পরে সুক্ত হলো, সুক্তের পরে অভিধম্ম হলো, তিনটেকে নিয়ে ত্রিপিটক হলো। এবার এই ত্রিপিটকের যে অংশগুলো, তার উপরে যে সার গ্রন্থ লেখা হলো বা ম্যানুয়াল, বা আমরা এখন যেমন দেখি নোট বই চলে, সেই রকম নোট বই যাতে সহজে বুঝতে পারে। কারণ সময়কাল যেতে যেতে বদলাতে থাকে ভাষা, এবং আরো অনেক কিছু, কনটেক্সট গুলো বদলে যায়। ভারত থেকে যখন শ্রীলঙ্কায় যাচ্ছে তখন তার কনটেক্সটও বদলে যাচ্ছে, তাদেরকে তাদের মতো করে বুঝতে হবে। সুতরাং তাদের একটা অর্থকথা বা টিকা লাগবে, সেই কারণে তারা তখন টিকা তৈরি করলো। বলা হয় পুরানো টিকা হচ্ছে, প্রাচীন যে টিকাগুলো ছিল তাদেরকে বলা হতো পুরানো টিকা। সেইগুলো থেকে সিংহল অর্থকথা তৈরি হলো, সিংহলে অর্থকথা তৈরি করলো ওরা, এবং তার থেকে আবার পালিতে অনুবাদ করে বা পালিতে তার ভাবানুবাদ করে বুদ্ধ ঘোষ, বুদ্ধ দত্ত এবং ধম্মপাল এবং আরো অনেকে পরবর্তীতে তারা পালি ত্রিপিটকের উপরে অর্থকথাগুলো লিখলেন। এইভাবে পালি সাহিত্যটা বিস্তৃতি হলো। এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে যখন বলছি, তখন ভীষণভাবে বলতে হয় পালির গুরুত্বের কথা। যখন অনেক ইউরোপীয় ঐতিহাসিক বলেছেন যে ভারতে ইতিহাস চর্চার কোনো ট্রেডিশন ছিল না, ইতিহাস চর্চার কোনো ধারা ছিল না, তখন কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় বংশ সাহিত্যগুলোকে, যেখানে ভারতে চর্চা হচ্ছে না, কিন্তু পালির ভাষাকে নির্ভর করে শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া সব জায়গায় কিন্তু ইতিহাস আশ্রয়ী ক্রনিকলস লেখা হচ্ছে, যেগুলো কি বংশ সাহিত্য বলে বলা হচ্ছে। আমাদের দেশে যেমন পুরাণগুলো হলো। তো এই গুরুত্বগুলো কিন্তু আমরা অনেক সময় খেয়ালও করি না, আমরা খোঁজও রাখি না। বংশ সাহিত্যের কথা অনেকেই হয়তো শোনেও নি, বা বংশ শুনলেও সেটা কিসের জন্য বংশ বলছে সেটাও হয়তো অনেকে বুঝতে পারবে না। তো এইভাবে সাহিত্যগুলোকে নিয়ে পর্যালোচনা করাটা দরকার। পর্যালোচনা আমি এই কারণে বলবো না, কারণ পর্যালোচনাটাও একটা ভারী শব্দ আমার মনে হয়, তাই জন্য আমি আলোচনা শব্দটাকে রেখেছিলাম, যে সমকালীন প্রেক্ষাপটে পালি সাহিত্যের আলোচনা। এইবার বলবো যে সমকালীন প্রেক্ষাপটে মানে আমার এখনের সময়ে, এই 2024 ইংরেজি সনে দাঁড়িয়ে কিভাবে আমাকে দেখবো, আমার সমাজকে দেখবো। প্রথমে আমাদের দেখতে হবে আমাকে, কারণ আমাকে থেকে শুরু হয়। আবার অদ্ভুতভাবে পালি মানে গৌতম বুদ্ধ বলছেন যে অহংকে ত্যাগ করতে হবে, অনাত্ম হতে হবে, সেলফলেস হতে হবে। কিন্তু আত্মকে যদি আগে ঠিক না করি, তাহলে আর কিছুই হবে না। এই এক ধরনের ডাইকটমি বলতে পারি, যে যখন ব্রহ্মবিহারের কথা বলা হচ্ছে, যখন মেত্তা ভাবনার কথা বলা হচ্ছে যে ভালোবাসা কিভাবে সমস্ত পৃথিবীকে জয় করতে পারে,
তখন কিন্তু বলা হচ্ছে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি নিজেকে না ভালোবাসি আমি কাউকে ভালোবাসতে পারবো না। এবং অনেকের মনে হয় যে মৈত্রীর যে ধারণাটা সেটা হয়তো শত্রুকে ভালোবাসা দিয়ে জয় করার ধারণা, এবং অনেকেই মনে করেন যে অহিংসার যে তত্ত্বটা সেটা হয়তো সেইভাবেই বলা হয়েছে যে শত্রুকে আমি গিয়ে বুকে জড়িয়ে ধরবো। গৌতম বুদ্ধ কিন্তু কখনো তা বলছেন না। গৌতম বুদ্ধ বলছেন মধ্যম পন্থার কথা, সব সময় বলছেন মধ্যম পন্থার কথা। আমি যেমন শত্রুর সঙ্গে লড়াই করতেও যাব না, বৈরিতাটাকে অবৈরিতা দিয়ে জয় করতে হবে, তেমনি আমি শত্রুকে গলায় লাগাতেও যাব না, কারণ শত্রু আমাকে ভরসা করবে কেন? এই বাস্তব বোধ থেকে কিন্তু গৌতম বুদ্ধের সমস্ত ধর্ম দেশনাগুলো উৎপন্ন হয়েছে, এবং সেই কারণেই এই ধর্ম দেশনাগুলো সমস্ত কালকে জয় করে চলেছে। এই জন্য বলা হয় অকালিক ধর্ম দেশনাগুলোকে। এই মৈত্রী ভাবনার কথা যখন বললাম, যে নিজেকে ভালোবাসা, তারপরে আমার পরিচিত যারা আছে তাদেরকে ভালোবাসা, তারপরে আমার অপরিচিত যারা কিন্তু আমার শত্রু নয় যারা, তাদের প্রতি আমার ভালোবাসা ছড়িয়ে দেওয়া, এবং সব শেষে যখন শত্রুরা বুঝতে পারবে যে আমি সত্যিই ভালোবাসা চাইছি, ভালোবাসার কথাই বলছি, তখন আমি শত্রুদের প্রতিও আমার ভালোবাসা পৌঁছে দেব। এইভাবে সমস্ত পৃথিবীকে, এইভাবে সমস্ত জীবগুলোকে আমরা মৈত্রী ভাবনা ছড়াতে পারি। এটি কিন্তু একার কথা না, খালি ইন্ডিভিজুয়ালের কথা না, এটি সারা বিশ্বের কথা, সারা বিশ্বের শান্তির কথা। এখন শান্তির কথা আরো বেশি করে বলতে হবে আমাদেরকে, এই শত্রুহীনতার কথা আরো বেশি করে বলতে হবে। যে কারণে রাধাকৃষ্ণন বলেছিলেন যে ধর্মপদের সব থেকে গুরুত্বপূর্ণ গাথাটা বোধ হয় নহি বেরে নবেরানি সম্বন্ধিত কুদাচনা। চমকবজ্ঞের 5 নম্বর গাথা, যেখানে বুদ্ধ বলছেন, গৌতম বুদ্ধ বলছেন যে বৈরিতার দ্বারা বৈরিতাকে কখনো জয় করা যায় না, অবৈরিতার দ্বারাই বৈরিতাকে জয় করা যায়, এবং সেটাই হচ্ছে সনাতন ধর্ম। এইখানেও সেই একই কথা বলবো, ডাইকটমি হয়তো বলতে হবে, যেখানে বুদ্ধ সবকিছুকেই, গৌতম বুদ্ধ সবকিছুকেই বলছেন অনিত্য, সেখানে এই যে সত্যটা, এখানে ধর্ম অর্থ সত্য, এই যে সত্যটা, এটাকে কিন্তু উনি বলছেন সনাতন, এটা চিরকালীন সত্য, যে বৈরিতার দ্বারা কখনো বৈরিতাকে শেষ করা যাবে না, প্রশমিত করা যাবে না। এই কথাটা আমাদের এই সময়কালে এসে আরো বেশি করে বুঝতে হবে। আর এরপরে যদি ইন্ডিভিজুয়ালের পরিপ্রেক্ষিতে আসি, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমাদের কোভিড পরবর্তী সময়ে আরো বিশেষ করে আমরা ভীষণভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের সমস্ত সভ্যতার জারি জুরি এক নিমেষে যেন বন্ধ হয়ে যেতে পারে। আমাদেরকে আমাদের অসহায়ত্বটাকে ভীষণভাবে উপলব্ধি করিয়েছে। সেই জায়গায় আমরা কিভাবে নিজেদেরকে সবল করতে পারি মানসিকভাবে, সেই চিন্তাও কিন্তু আমরা পালি সাহিত্যের মধ্যে পাই। বুদ্ধিস্ট মেডিটেশনটা বিশেষ করে বিদর্শনা ভাবনা যাকে বলা হয়, সেই বিদর্শনা ভাবনা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে পালি সাহিত্যের উপর নির্ভর করে। পালি সাহিত্যের চর্চা যারা করেছেন থেরোবাদী বৌদ্ধরা, তারাই কিন্তু বিদর্শনা চিন্তার কথা বলেছেন, এবং এখন বড় বড় কর্পোরেট হাউসের বড় বড় লোকেরা যান বিদর্শনা প্র্যাকটিস করার জন্য। 10 দিনের তারা রিট্রিটে থাকেন, সেখানে বিদর্শনা চর্চা করেন, সেখানে তারা শ্রুতিপঠ্যানুসূত্র পড়েন, এবং সেই পড়ার পরে তারা নিশ্চয়ই লাভ কিছু করেন, আত্মিক উন্নতি কিছু হয় তাদের নিশ্চয়ই, যে কারণে এগুলো আরো বেশি পপুলার হচ্ছে এখন। তো সেইভাবেও আমাদের পালি সাহিত্যকে দেখতে হবে, অধ্যয়ন করতে হবে, যাতে আমরা
এই স্ট্রেসফুল সময়টাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদেরকে স্ট্রেস থেকে উপরে তুলতে পারি। স্ট্রেস থাকবেই আমাদের জীবনে, ভালো স্ট্রেসও আছে আমাদের। সেই ভালো স্ট্রেস গুলো, পরীক্ষার যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা না থাকলে আমি পরীক্ষায় ভালো ফল করতে পারবো না। কিন্তু যেটা খারাপ স্ট্রেস, সেটাকে যাতে কমাতে পারি, কমিয়ে যাতে আরো ভালো কিছু করতে পারি, সেটার জন্য আমার পালি সাহিত্য দরকার আছে। এরপরে বলবো যে আমাদের চারপাশে যারা রয়েছে তাদের প্রতি যে ভালোবাসা ছড়াতে হবে, তার কথা যে বলা হচ্ছে, তাহলে কিভাবে সেটা হবে? আমাদের চারপাশে যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের একটা আদান প্রদানের সম্পর্ক, তাই নাকি? আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তান, আমার বন্ধুরা, আমার গুরুদেব, আচার্যরা, যারা পণ্ডিত ব্যক্তি রয়েছেন, যারা প্রণম্য ব্যক্তি রয়েছেন আমাদের সমাজের, তারা আমাদের অধীনে যারা কর্মরত রয়েছেন, তারাও আমাদের শ্রদ্ধার পাত্র। এই কথা কিন্তু খুব স্পষ্টভাবে গৌতম বুদ্ধ আজ থেকে 2500 বছর আগে বলে গিয়েছিলেন। যখন দাস প্রথা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন, মানে যখনকার দাস প্রথা নিয়ে পরবর্তী সময়ে ভীষণভাবে লেখালেখি হয়েছে, সেই সময়েও কিন্তু আমরা পালি সাহিত্যে পাই সেই সময়ের বর্ণনার ক্ষেত্রে যে গৌতম বুদ্ধ বলছেন যে 6 দিককে প্রণাম করা উচিত। তার একটা দিক হচ্ছে আমাদের অধীনে কর্মরত যারা, তাদেরকে আমাদের প্রণাম করতে হবে, তাদের প্রতি আমাদের কর্তব্য পালন করতে হবে, এবং আমরা তাদের প্রতি আমাদের কর্তব্যটা পালন করলে তারাও তার বদলে তাদের কর্তব্য পালন করে আমাদের সেবা করবেন। এবং এই আদান প্রদানটা কিন্তু আমার বাবা মার সঙ্গেও হবে, আমাদের স্ত্রী বা স্বামী এবং সন্তানদের সঙ্গেও হবে, আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও হবে, আমাদের গুরুজন, আমাদের গুরু, আমাদের আচার্য, তাদের সঙ্গে হবে, এবং বললাম যেরকম সমাজের যারা প্রণম্য তাদের সঙ্গে হবে। এই বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও আমাদের বয়সী বা যারা আমাদের ছাত্রছাত্রীদের বয়সী, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। মানে টিনেজের থেকে এবং তারপর থেকে বন্ধু বান্ধব কিন্তু আমাদের পরিবারের অন্য সদস্যদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের কাছে। সেই বন্ধু কিরকম হবে, ভালো বন্ধু কাকে বলবো এবং খারাপ বন্ধু কাকে বলবো, এই সবও কিন্তু দীর্ঘনিকায়ের 32 নম্বর সূত্র, যতদূর মনে পড়ছে সিঙ্গালোবাদ সূত্র, সেখানে বিস্তৃতভাবে আলোচনা করা রয়েছে। এবং এই কারণে গৃহী জীবনে আমাদের কি কি করা উচিত, গৃহী জীবনের ডিসিপ্লিন কি, কিভাবে আমরা সেটা পালন করব, এবং কিভাবে সেই পালনের মধ্যে দিয়ে আমরা এই পৃথিবীতে সুখ, যে সুখটা দৃষ্ট হবে, ভিজিবল হ্যাপিনেস, সেই ভিজিবল হ্যাপিনেসটা অ্যাচিভ করতে পারবো। এই কথাটা রয়েছে বলেই সিঙ্গালোবাদ সূত্রকে কিন্তু গৃহী বিনয়ও বলা হয়। এরকমই আরো অন্যান্য পালি সাহিত্যের যে অংশ রয়েছে, এটা বললাম নিজে, তারপরে আশেপাশের লোকজন, মানে আমার আত্মীয় পরিজনের কথা, আমার পরিচিত জনদের কথা বললাম, তারপরে যারা আমার হয়তো অপরিচিত, নিউট্রাল যারা আমার পরিপ্রেক্ষিতে, তাদের নিয়ে আমার দেশ, আমার রাজ্য, আমার সমাজ, এই সমাজের জন্য আমি কিভাবে চলতে পারি, সেইগুলো কিন্তু রয়েছে পালি সাহিত্যের মধ্যে। আমি অভিধম্ম পিটকটা এখন বলবো না, অভিধম্ম পিটকটা অনেক বেশি মনকে নিয়ে, সেটা হয়তো একটু প্রবচনের মতো শুনতে হতে পারে, সেই জন্য সেটা আমি যাব না। কিন্তু খুব সাধারণভাবে কি কি করলে ভালো, কি কি করলে খারাপ হতে পারে, এথিক্যাল টিচিংস, সেগুলো খুব সুন্দরভাবে, সেটা ধম্মপদে পড়লেও পারি,
এবং সূত্র পিটকের অন্যান্য গ্রন্থগুলোর মধ্যেও আমরা সেটা পেতে পারি। একটা ভালো সমাজ গঠনের জন্য, একটা ভালো রাষ্ট্র গঠনের জন্য কি কি নিয়ম পালন দরকার, সেটা যেমন পলিটিক্যাল অ্যাসপেক্টও রয়েছে, সেটা তেমনি ইকোনমিক অ্যাসপেক্টও রয়েছে। এবং ইকোনমিক অ্যাসপেক্টটা আমাকে নিয়ে জরাবজ্ঞে ধম্মপদের গৌতম বুদ্ধ বলছেন যে একজন ধনীর পুত্রের পরিণতি দেখে তিনি তার শিষ্যদেরকে বলছেন যে ধনী পুত্র তার পিতার মৃত্যুর পরে সেই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হন, কিন্তু বন্ধুদের সঙ্গ দোষে এবং তার নিজেরও উচ্ছৃঙ্খলতার জন্য সমস্ত সম্পত্তি তিনি ধূলিসাৎ করে রাস্তায় পথের ভিখারি হয়ে উঠেছেন। তারপরে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং পথে যে খাবার পড়ে থাকে সেই খাবার খুঁটে খাচ্ছেন। এইটা দেখে তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিল। তখন তিনি যে কথাটা বলেছিলেন, আমার মনে হয় এখনো আমাদের সেই কথাটাই চলছে। আমাদের বাবা মারা আমাদেরকে সেই কথাটাই ছোটবেলা থেকে বলে আসে। তিনি বলেছিলেন যে যে শৈশবে ব্রহ্মচর্য পালন করেনি, যে যৌবনে ধন উপার্জন করেনি, সে বার্ধক্যে গিয়ে বুড়ো বকের মতো সেই পুকুরেই ধ্যান করে দাঁড়িয়ে থাকবে যে পুকুরে মাছ পাওয়া যাবে না, কিন্তু তার ওড়ার ক্ষমতা নেই যে সে অন্য পুকুরে গিয়ে যেখানে মাছ পাওয়া যাবে সেখানে মাছ খেতে পারবে। এবং সে যেহেতু এই পুকুরের মাছও আর নেই, মাছটাও নিঃশেষিত করে ফেলেছে, যার ফলে বা নতুন মাছের ব্যবস্থাও করতে পারেনি, যার ফলে সে কিন্তু খাবার পাবে না, তার অন্ন জুটবে না বা তার সাস্টেনেন্সটা হবে না। এবং এই কথাটা এখনকার আমাদের বাবা মারাও তাই বলেন যে শৈশবে আমাদের যখন অধ্যয়নের কাল, তখন যদি আমরা অধ্যয়ন না করি, ব্রহ্মচর্য মানে অধ্যয়নের সময়, পড়াশোনা করার সময়, তখন যদি আমরা পড়াশোনা না করি এবং যৌবন হচ্ছে চাকরি করে বা ব্যবসা করে যেভাবে হোক সংসার প্রতিপালন করার জন্য অর্থ রোজগার করার কথা, সেটা যদি না করি তাহলে কিন্তু আমরা আমাদেরও বার্ধক্যে ওই দশাই হবে যে আমরা আমাদের খাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াতে হবে, কোথায় কি একটু পাবো। এরকম আরো খুব সহজ সহজ কথা ধম্মপদে আমরা পাই, বুদ্ধবজ্ঞে পাই, যেখানে বলছেন যে সমস্ত বুদ্ধরা কি আলোচনা করেছিলেন, কি শিক্ষা দিয়েছিলেন। বলছেন যে সমস্ত বুদ্ধরা বলেছিলেন যে কখনো খারাপ কাজ, পাপ কাজ করবে না, সুন্দর মন নিয়ে, ভালো মন নিয়ে কাজ করবে এবং মানে মনকে পরিশুদ্ধ করে কাজ করবে এবং সকলের ভালোর জন্য কাজ করবে। এই সিম্পল একটা কথা কিন্তু উনি বলেছিলেন, এবং উনি বলছেন কেবল আমি বলছি না, এটা সমস্ত বুদ্ধরাই এই কথা বলেছেন। এতং বুদ্ধান শাসন, এই টার্মটা ব্যবহার করছেন যে বুদ্ধদের শাসন হচ্ছে এইটা। গাথাটা বলছে সব্য পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দপনং এতং বুদ্ধান শাসন। পাপ কাজ করবে না, কুশল কাজ করবে এবং চিত্তকে পরিশুদ্ধ রাখবে। as simple as anything. আমরা মানে বারে বারে এই একই কথা বলতে হয় যে এই খুব সহজ সরল কথাগুলো কিন্তু আমরা অনেক সময় পালি পড়তে হবে বা পালিতে পড়বো, কিভাবে পড়বো এই ভয় পেয়ে সেগুলোকে ফেলে দিই। সমাজের থেকে রাষ্ট্রের কথা যখন বলছি তখন মহাপরিনিব্বাণ সূত্রের প্রথমেই দেখা যাচ্ছে অজাতশত্রু তার ব্রাহ্মণ বর্ষকার তার মন্ত্রী ছিলেন,
তাকে পাঠিয়েছেন গৌতম বুদ্ধের কাছে উপদেশ নেওয়ার জন্য যে তিনি ব্রিজিদের উপর আক্রমণ করবেন, সেই আক্রমণ করাটা উচিত হবে কিনা, বজ্জীদের দেশটাকে উনি দখল করতে পারবেন কিনা, কারণ ব্রিজিরা ভীষণ শক্তিশালী তখনও, তাদের হারানোর উপায় কি সেটা জানার জন্য। গৌতম বুদ্ধ কিন্তু সরাসরি বললেন যে না, তাদের হারানো যাবে না বলে তিনি কিন্তু বর্ষকারকে তাদের হারানোর যে মূল মন্ত্র, মানে তাদের জেতার যে মূল মন্ত্র সেটা বললেন, যার থেকে বর্ষকার কিন্তু তাদের হারানোর কথাটাও জানতে পারলেন। এবং যদি সেগুলো আমরা দেখি এখনের কালে, তাহলে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এখনের সময়েও সেইগুলো সমানভাবে প্রযোজ্য। এই কথাগুলোকে উনি বলেছিলেন সত্য অপরিহানীয় ধর্ম, যার দ্বারা কোনো পরিহান করা যায় না। এই ধর্মগুলো থাকলে তাদেরকে পরাজিত করা যায় না, এই 7টা ধর্ম যদি থাকে কোনো রাষ্ট্রে। এবং সেই কথাগুলো খুব সহজ কথা, মানে আমাদের যে ট্রেডিশন চলছে সেই ট্রেডিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিনা, সেগুলোকে বজায় রাখছি কিনা। আমরা যেহেতু তখন ওটা একটা গণসংঘে সকলের মতামত গুরুত্ব, আমাদের এখন যেমন গণতন্ত্রে সকলের মতামত গুরুত্ব, সে সকলের মতামত নিয়ে কাজ হচ্ছে কিনা, নিয়মিত সভা সমিতি হয় কিনা, সভা সমিতির মাধ্যমেই ডিসিশন নিচ্ছে কিনা, নাকি কেউ এককভাবে নিয়ে নিচ্ছে ডিসিশন, অন্যের উপর চাপিয়ে দিচ্ছে, এই সমস্ত কথাগুলো, নারীদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে কিনা, বৃদ্ধাদের প্রতি সেবা করা হচ্ছে কিনা, যারা আতুর মানে যারা সহায় সম্বলহীন তাদের প্রতি যত্ন নেওয়া হচ্ছে কিনা, ব্রাহ্মণ শ্রমণদের যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের খেয়াল রাখা হচ্ছে কিনা, এইরকম 7খানা নিয়মের কথা বলা হচ্ছে, খুব সহজ সরল কথা। সেই কথাগুলো কিন্তু এখনের ক্ষেত্রেও প্রযোজ্য, এখনো আমরা সেগুলো ভুলে যাই মাঝে মাঝে, যার ফলে হয়তো আমাদের কোনো কোনো সময় বিপত্তি আসে। এইভাবেই বলবো। আর অহিংসার কথা যখন বলতে হয়, আবার সারা বিশ্বের কথা বলতে হয়। সারা বিশ্বে এখন যেখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে বা ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ চলছে, তখন সেই আবার অহিংসার কথা বলতে হয়। অহিংসার প্রসঙ্গেও কিন্তু গৌতম বুদ্ধ ভীষণভাবে বলেছিলেন মধ্যম পন্থার কথা। তিনি অহিংসার নাম করে হিংসাকে পুরোপুরি ত্যাগ করার কথা বলছেন না, হিংসা ইন দ্য সেন্স যে ইউজ অফ পাওয়ার, ক্ষমতার ব্যবহার পুরোপুরি নাকচ করছেন না। অনেকে বলে যে সবাই এত অহিংস হয়ে গেল যে তারা আর যুদ্ধ করলো না। গৌতম বুদ্ধ নিজে কিন্তু কখনো যুদ্ধের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি, যে তুমি যুদ্ধ করো না, যুদ্ধ পাপ। এমনকি এরকমও দেখা যাচ্ছে যখন সাক্ষ্যদেব তার নিজের স্বজাতি যারা, তাদের প্রতি যখন বীরুরব আক্রমণ করছে, তখনও তিনি বীরুরবকে বলছেন না কিন্তু যে তুমি সাক্ষ্যদের প্রতি আক্রমণ করো না। তিনি কেবলমাত্র সাক্ষ্যদের সীমানায় গিয়ে নিজে বসে রইলেন যাতে যুদ্ধটাকে আটকানো যায়। তিনি দেখলেন সাক্ষ্যদেরও কোনো উপদেশ দেওয়া যাচ্ছে না, তারা অবাধ্য হয়ে রয়েছে। আবার বীরুরবকেও বলাটা উচিত নয়, কিন্তু তিনি হিংসাটা চাইছিলেন না, তিনি যুদ্ধটা চাইছিলেন না, তাই তিনি নীরবে প্রতিবাদ করলেন। যেরকম প্রতিবাদ হয়তো আমরা মহাত্মা গান্ধীকে দেখেছিলাম বেলেঘাটায়। এই প্রসঙ্গে তখন অভয় রাজকুমার বলে একজন রাজকুমারের সঙ্গে তার একটি কথা হয়, কথোপকথন হয়, বার্তালাপ হয়, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। সেইখানে অভয় রাজকুমার বলেছিলেন যে আপনি অহিংসার কথা এত নির্দিষ্ট করে বলছেন না কেন? আপনি কেন বলছেন না মাছ মাংস খাওয়া যাবে না, বা যেমন
নির্গ্রন্থ ওরা বলছেন, নিঘণ্টকুত্ত যারা তারা বলছেন যেভাবে, সেভাবে আপনি বলছেন না কেন? তখন উনি তাকে একটি উদাহরণ দিয়েছিলেন যে অভয় রাজকুমার, আপনার ছোট্ট কন্যা সন্তানের গলায় যদি কাটা ফুটে যায়, তাহলে কি সেই কাটা আপনি বার করবেন, না সেটা সেইভাবেই রেখে দেবেন যাতে পরবর্তীতে তার হয়তো মৃত্যুও হতে পারে? তখন রাজকুমার বললেন, না, আমি সেই কাটা বার করব। তো গৌতম বুদ্ধ বললেন যে কাটা বার করতে গেলেই তো রক্তপাত হবে, তাহলে আপনি সেই রক্তপাতটা কি করে অ্যালাউ করবেন? রক্তপাত হওয়া মানেই তো হিংসা হয়ে গেল। তার মানে সেইটুকু রক্তপাত অব্দি চলতে পারে যেটা কোনো মঙ্গল কামনার জন্য হয়। যে কথাটি নোয়াম চমস্কি বলেছিলেন যে প্রবাবলি বাংলাদেশ ওয়ার ইজ দ্য অনলি জাস্ট ওয়ার ইন দিস সেঞ্চুরি। বাংলাদেশের যুদ্ধের প্রসঙ্গে চমস্কি যে কথাটি বলেছিলেন একটি বোধহয় কেমব্রিজ লেকচারে, সেই কথাটি কিন্তু উনি তখন বলেছিলেন যে যেটুকু হিংসা একটি মহৎ ভালো কাজের জন্য দরকার হতে পারে, সেটুকু হিংসা হতে পারে, চলতে পারে। এবং এটাও কিন্তু সেই মধ্যম পন্থাটা উনি এত বেশি করে আঁকড়ে ধরেছিলেন যে এর বাইরে কোথায় আর কিছু হতে পারে না। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও উনি তাই বলেছিলেন। আমাদের এখন এই যে সেডেন্টারি লাইফ, ওবেসিটি বাড়ছে, এটা সেই একই কারণ। আমরা সবকিছুতেই স্প্লার্জ করছি। স্প্লার্জিং হচ্ছে এখন আমাদের ফ্যাশন। সেইটা থেকে বেরিয়ে আসাটা ভীষণ দরকারি। এইখানে মধ্যম পন্থাটা ভীষণ দরকারি। ইকোনমিক্স এর ক্ষেত্রেও দরকারি, আমাদের ফিনান্সের ক্ষেত্রেও দরকারি মধ্যম পন্থা। আর এইগুলোর কথাই তো মনে পড়লো। আর যদি কিছু মনে আসে তাহলে জিজ্ঞাসা করলে ভালো হয়, আমারও মনে পড়বে, বা যদি সৃজনী বা সৌর্য বা অর্ণবেদের কারো কিছু মনে পড়ে। আমি একটা কথা জিজ্ঞেস করবো স্যার, যে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি বলছি এতক্ষণ বকে বকে মাথা ধরিয়ে দিয়েছি নিশ্চয়ই। যাই হোক, না, আমি যেটা বলছিলাম যে মানে মানে সবকিছু বর্তমানের সঙ্গে যুগোপযোগী। পালির যা মানে আপনি মোটামুটি যেই অ্যাসপেক্ট গুলো বললেন সেগুলো বর্তমানের সঙ্গে যুগোপযোগী হওয়া সত্ত্বেও ইন্টারেস্টটা গ্রো আলাদা করে করতে হবে কেন? মানে সেটা আলাদা করে বুঝিয়ে বলার, মানে এই গ্যাপটা কোথায় হচ্ছে? যে আমরা অন্য ভাষার ক্ষেত্রে তো বুঝিয়ে বলতে যাচ্ছি না যে এটা পড়ো, এটা পড়লে তোমার উপকৃত হবে। তাহলে পালিটাকে কেন আলাদা করে আমরা প্রমোশন করব? এই গ্যাপটা কোথায় হচ্ছে? না, আমি এটাকে পালির প্রমোশন বলবো না। পালির দরকারটা আমাদের নিজেদেরই বুঝতে হবে। আমি ওই যে বলছিলাম নন ট্যাঞ্জিবল হেরিটেজ, যে কথাটা আমাদের, এটা হচ্ছে নন ট্যাঞ্জিবল। একটা ভাষা, তার সাহিত্য যেহেতু সেটা লিখিত অবস্থায় ছিল না, সুতরাং সেটা নন ট্যাঞ্জিবল হয়ে রইল। এবং সেটা যখন এই দেশ থেকে আস্তে আস্তে, এটা আমার যতদূর মনে পড়ছে ইরফান হাবিব বোধহয় ভারতীয় ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে কোথাও একটা বলেছিলেন যে এটা হচ্ছে এক ধরনের আত্মীকরণ, মানে আত্মস্থ করার ধরন। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়া। অ্যাপ্রোপ্রিয়েটটা কিন্তু খারাপ অর্থেও ব্যবহার হয়, যে আমি উইদাউট, মানে এক ধরনের প্লেজিয়ারিজম বলতে পারি, উইদাউট অ্যাকনোলেজিং দ্য অরিজিনাল টেক্সট আমি সেটাকে তুলে নিলাম। যেমন কূটদন্তে বলা হচ্ছে যে ওইভাবে যজ্ঞ করা উচিত না, এবং সেখানে বলা হচ্ছে যে গরুকে বধ করা উচিত না, কিন্তু আমরা কূটদন্তের রেফারেন্স দিচ্ছি না। কিন্তু আমরা এখন গোমাতা বলে পুজো করছি, তখন বলছি না যে বুদ্ধ প্রথম বলেছিলেন যে গরুকে আমাদের যত্ন করা উচিত, কারণ গরু আমাদের অনেক ডোমেস্টিক উপকারে লাগে। এই কথা, এই যে অ্যাপ্রোপ্রিয়েশনটা উইদাউট সাইটিং দ্য সোর্স, এই অ্যাপ্রোপ্রিয়েশনটা হলো বলেই পালির কথাটা আমরা ভুলে গেলাম।
এবং সেটা প্রায় 1000 বছর ধরে চলতে লাগলো। পরবর্তীতে যখন আমরা পুরাণে রেফারেন্স পাচ্ছি গৌতম বুদ্ধের, এমনকি বুদ্ধের কথাও আমরা ভুলে গিয়েছিলাম। বুদ্ধের কথাও ভারতে যখন পুরাণে উল্লেখ করা হচ্ছে, বিষ্ণু পুরাণে, তখন বলা হচ্ছে অবতার, কিন্তু তিনি যেন বেনারসের বাইরে বসে বেদের নিন্দা করছেন যাতে বেদটা আরো জনপ্রিয় হয় তার জন্য, মানে একটা নেগেটিভ রোল অ্যাজ ইফ। তুলনায় জয়দেব যখন বললেন তখন তিনি তো খুব ভালো হিসেবেই বললেন সেটাকে, শান্তর প্রতীক হিসেবে বুদ্ধকে তুলে আনলেন তিনি। কিন্তু অদ্ভুতভাবে নেপালে যখন মহাকাল পুজো করছি আমরা, তখন শিবের সঙ্গে সঙ্গে বুদ্ধকে রেখে পূজা করা হচ্ছে একসঙ্গে। কাঠমান্ডুতে পশুপতিনাথের মন্দিরের সঙ্গে সঙ্গে স্বয়ম্ভুনাথের মন্দির রয়েছে, এবং মানে উভয়ই ইকুয়ালি শ্রদ্ধেয় ওদের কাছে। কিন্তু ভারতের মূল ভূমিতে বুদ্ধ যেন হারিয়ে গেলেন, এবং বুদ্ধ খালি হারিয়ে গেলেন না, পালি সাহিত্যটা উবে গেল। ভাগ্য ভালো পালি সাহিত্যটা শ্রীলঙ্কায় গিয়েছিল, পালি সাহিত্য শ্রীলঙ্কায় গিয়েছিল বলে পালি ব্যাকরণ তৈরি হলো, পালি ছন্দ অলঙ্কারের বই তৈরি হলো, নয়তো তাও হতো না হয়তো। সংস্কৃতের ব্যাকরণের একটা ধারা পেয়েছি, ব্যাকরণ যদিও সবসময় প্রেসক্রিপটিভ, কিন্তু তাও ডেসক্রিপটিভ একটা ধারা পেয়েছি, কিন্তু পালির কিচ্ছু পাইনি তো আমরা। পালি যখন সিংহলীরা আবার ওরা প্রায় কয়েকশো বছর হয়ে গেছে বলে ওরা ভুলে যাচ্ছে, 1000 বছর হয়ে গেছে বলে ওরা প্রায় ভুলে যাচ্ছে, তখন ওরা আবার নতুন করে পালিটা শেখার জন্য পালির ব্যাকরণ চর্চা করলো। তা এই পুরো চর্চাগুলো হয় সিংহলে হয়েছে, নয়তো মিয়ানমারে হয়েছে, নয়তো শ্যামে হয়েছে, কিন্তু আমাদের দেশে হলো না। এই যে অ্যাপ্রোপ্রিয়েশনটা হলো, যার ফলে তার আলাদা ব্যক্তিসত্তাটা, যে সমবায়ের কথাটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে তাদের প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য সহ তারা থাকবে, সেই বৈশিষ্ট্য সহ তার উপস্থিতি থাকলো না। ইতিহাসে এইটা একটা ভীষণ জায়গা, সেখানে সেইটাকে আইডেন্টিফাই করাটা ভীষণ জরুরি, এবং পালি সাহিত্যের মধ্যে দিয়ে আমরা হয়তো ইতিহাসের ওই ক্যারেক্টারটা, মানে ইতিহাসের বলবো না, আমাদের যে ধারা, সেই ধারার যে ওই প্রবাহটা কে চিহ্নিত করার জন্য আমার মনে হয় পালি সাহিত্যটা ভীষণ জরুরি, এবং এই কারণে ঐতিহাসিকদের আরো পালি চর্চা করাটা ভীষণ জরুরি। আমি সাধারণ লোকেদের কথা বলছিলাম, এখন এটা যেহেতু ইতিহাসের সংলাপ, সেই জন্য বলবো ঐতিহাসিকদের আরো বেশি করে পালি সঙ্গে সম্পৃক্ত হওয়া জরুরি, কারণ তারা আদারওয়াইজ কিন্তু কোরিলেট করতে পারছে না, মূল ধারার সঙ্গে কোরিলেট করতে পারছে না। আমি একসময় সংস্কৃতের প্রসঙ্গে বলেছিলাম এক জায়গায়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যে সংস্কৃত সাহিত্যেরও যখন চর্চা হয় বা যে কোনো সাহিত্যের যখন চর্চা হয়, তার একটা স্থান কাল পাত্র ধরে হয়। সেই যে নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকে, তার বাইরে কিছু হলে আমরা সেটাকে নিতে চাই না বা নিতে পারি না। সংস্কৃত চর্চা মিয়ানমারে হয়েছে, শ্রীলঙ্কাতেও হয়েছে পালির সঙ্গে সঙ্গে। সেই সংস্কৃত সাহিত্যের চর্চা কিন্তু আমরা যখন সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়ি ভারতে বসে, তখন তার মধ্যে পাই না। মানে এক ধরনের যেন ট্যাবু কাজ করে আমাদের মধ্যে। আমরা পত্র সাহিত্য নিয়ে আলোচনা করি, পত্র সাহিত্য মেঘদূত লিখলেন কালিদাস, কিন্তু পত্র সাহিত্য আমরা পালিতেও পাচ্ছি, পালির পত্র সাহিত্য নিয়ে আমরা কখনো আলোচনা করি না। তা এইরকম কিছু কিছু জিনিস বোধহয় আমাদের একটা মেন্টাল সেটআপের মধ্যে রয়েছে, যখন আমরা হোলিস্টিক চিন্তাটা করতে পারি না, সেইটা করাটা জরুরি। সেই কারণেও আরো পালি চর্চাটা আমার মনে হয় সকলের জন্যই জরুরি। আর কিছু? এবার আমি আরেকটা প্রশ্ন করবো, একটু স্বার্থপরের মতো প্রশ্ন করব, সেটা হচ্ছে নিজে পালির ছাত্রী বলে, সেটা হচ্ছে যে এখন যেহেতু সমকালীন প্রেক্ষাপটে পালির আলোচনা, তা পালি মানে আপনি প্রথমেই যেটা বললেন বা আমরা যেটা সিলেবাসে পড়েছি, যে বুদ্ধ বচনই পালি, গৌতম বুদ্ধকে জানতে হলে পালিকে জানতে হবে,
অবশ্যই জানতে হবে। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর নালকেও যা লিখছে সেটাও কোনো না কোনো পালি টেক্সট থেকেই ভালো করছে। ইনফ্লুয়েন্সড বাই। হ্যাঁ, সেটা কোথা থেকে, হ্যাঁ একদম। তাহলে এই যে এখন ফেসবুক ইউটিউবে এত হ্যাশট্যাগ বুদ্ধিজিম দিয়ে 2 লাইন করে বুদ্ধের দুটো কোট দিয়ে দেয়া হয়, এইগুলো কি এগুলো থেকে কি পালি জানাটা বেশি জরুরি নয়? আমার তো মনে হয় এগুলোর থেকে পালি জানাটা বেশি জরুরি গৌতম বুদ্ধকে আমি জানতে। বলবো এগুলো থেকে বাঁচার জন্য পালি জানাটা জরুরি। এগুলো হ্যাঁ, আমাদের এগুলোর এমন থেকে বাঁচার আক্রমণ জন্য। করছে যে আমাদের সমস্ত জ্ঞানগম্যিকে গোলমাল পাকিয়ে দিচ্ছে। খিচুড়ি মানে খিচুড়ি তো আমি ভালো, আমার প্রিয় আমি খাদ্য। আপ- খিচুড়িও আমি বলবো যেহেতু না, মানে আপনার ছাত্রী, আপনি আমার মাস্টারমশাই, আমি আপনার কথা তুলেই একটা বলবো। একটা কথা আপনি আমাদের ক্লাসে বলেছিলেন যে পাশের বাড়ির যে ফেসবুকে হ্যাশট্যাগ বুদ্ধিজিম লিখছে সে আদৌ বুদ্ধিজিমের কতটুকু জানে না সেটা তার নিজের বানানো কোট, সেটা শিওর হওয়ার জন্যই তো পালিটা জানা সব থেকে বেশি দরকার। একদম একদম তাই, যে একদম এই তাই। যে হ্যাশট্যাগ বুদ্ধিজিমের ভদ্রলোক কে, তা এই যে স্যার অপপ্রচার বা খালি না, এর সঙ্গে সঙ্গে তো বৌদ্ধ মানে তন্ত্র বৌদ্ধ অনেক কিছু নিয়ে প্রচুর সাহিত্য এখন তৈরি হচ্ছে আমি দেখছি। এবং হ্যাঁ, তার মধ্যে কতটুকু পড়াশোনা রয়েছে বা কতটুকু এখন তো লোকে সেটা যাচাই করতে যায় না। মুশকিল হচ্ছে যে ইতিহাস রচনাটা আহ এখনের ক্ষেত্রে ইতিহাসটাও একটা কমার্শিয়াল কমোডিটি হিসেবে হ্যাঁ, তৈরি হয়ে এটা গেছে। যে অপপ্রচার, হ্যাঁ। এই 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 জায়গাটা বুঝতে হবে যে আমরা এখন সিনেমা দেখে ইতিহাস শিখি। আমাদের হুম যখন ইতিহাসটা বইয়ে পড়তে হয় ক্লাস 8, 9, 10-এ, তখন আমরা পড়ি না। তখন আমরা রচনা লিখি, ইতিহাসটা সব থেকে খারাপ সাবজেক্ট, ওটা মুখস্থ করতে হয়, ওটা ভালো আমার লাগে না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব বলে আমি দৌড়বো, আমি ইতিহাস না পড়লেও চলবে। এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে তখন আমি ইতিহাস নিয়ে জ্ঞান দেব, হুম কারণ আমি অমুক হুম সিনেমায় দেখেছিলাম এই ইতিহাসটা বলা হয়েছিল। অদ্ভুত ভাবে যখন স্পিলবার্গ সেভিং প্রাইভেট রিয়ানের মতো একটা বিখ্যাত চলচ্চিত্র তৈরি করলো, খুবই সংবেদনশীল চলচ্চিত্র, তখনও কিন্তু আমার মনে আছে আমি তখন পড়েছিলাম নিউ ইয়র্ক টাইমসে মুভি রিভিউতে খুব কড়া ভাষায় লেখা হয়েছিল যে স্পিলবার্গ আমাদেরকে ইতিহাস শেখাতে যাবেন না, ইতিহাসটা আমরা ভালো করে জানি, উনি নতুন ইতিহাস রচনা করে ইতিহাস শেখাতে যাবেন না। কিন্তু আমরা আনফরচুনেটলি এই যে সোশ্যাল মিডিয়াতে যে তথ্যগুলো পাই সেগুলোকে চ্যালেঞ্জও করি না বা সেগুলোকে নিজেরা দেখি না আবার ফিরে বইতে যে সত্যি এটা লেখা ছিল কিনা। এই ইনকুইজিটিভনেসটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, এটা খুব ক্ষতিকারক। এই কারণেও কিন্তু এইসব জায়গাগুলো পালি সাহিত্যের মধ্যে যেগুলো অবসলিট সো কল্ড সেগুলোকে আরো হুম। বেশি করে মেন ফ্রেমে নিয়ে আসাটা জরুরি। খুব ভালো আর লাগলো এক তুই এই প্রশ্নটা, আমি তুই করেই বলছি এখানে সবার সামনে যদিও যাই হোক। আর আর একটা প্রশ্ন আমি করবো স্যার, এখানে কেউ কোনো প্রশ্ন করেছে কিনা আমি দেখতে পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না, যদি সংলাপের কেউ বলে দেয় আমাকে যে কোনো প্রশ্ন কিছু এসছে কিনা, আমি নয়তো প্রশ্ন করছি একটা আপনাকে। সেটা হচ্ছে যে পালি জানলাম, পালি শিখলাম সব ঠিক, পালি এই যে পালির যে গ্যাপটা থেকে যাচ্ছে, এই গ্যাপটা যদি আমরা পূরণ করতে যাই সেইটা ইন্টারেস্টিং ওয়েতে পূরণ করব কি করে, মানে সেটা কিভাবে ইন্টারেস্টিং করে তুলবো পালি সাহিত্যটাকে। পালি সাহিত্য থেকেও বড় কথা, পালি তো শুধু সাহিত্য নয়, পালির মেডিসিনাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট, সমাজ, কূটনৈতিক হাজারো অ্যাসপেক্ট আছে। একটা ভাষা শিখলে একটা, আমি ভাষাও বলবো না, মানে একটা গৌতম বুদ্ধের বচন বা একটা কিছু জানলে সেটা তার 1000টা অ্যাসপেক্ট আছে। তাহলে সেই অ্যাসপেক্টটাকে ইন্টারেস্টিং করে তুলবো কি করে? এই যে মানে বর্তমান যুগেও যে বিভিন্ন অ্যাসপেক্টের সঙ্গে আপনি বললেন যে তাল মিলিয়ে সূত্রগুলো করা হয়েছে, বানানো হয়েছে, সেগুলো যে কালজয়ী, সেগুলো আজকের কালেও একইভাবে গ্রহণযোগ্য, সেইটাকে কিভাবে তা ইন্টারেস্টিং করা যায়, যাতে ওই যে আপনি বললেন যে পালি পড়তে হলে একটা ভয় এসে যাচ্ছে, সেইটা কিভাবে কাটানো? এই জন্য না পালিটাকে সোকল যদি পপুলারাইজ করার কথা বলা হয়, মানে যদি বলতে হয়, তাহলে আমার মনে হয় যে কোনো কিছু, যে কোনো কঠিন কোনো শিক্ষা দিতে গেলে আমাদের প্রাচীন কাল থেকে আমাদেরই
একটা পদ্ধতি রয়েছে, ভারতীয় পদ্ধতি, এবং সারা বিশ্বেই এই পদ্ধতিটা ভীষণভাবে প্রচলিত, সেটা হচ্ছে গল্পের মাধ্যমে। যে কারণে পালিতে জাতক সাহিত্য কিন্তু এতটা প্রচলিত হয়েছিল, এত বড় ভাবে তৈরি হয়েছিল, কারণ ওই গল্পের মাধ্যমে মোনাস্ট্রির মঙ্কদেরকে শিক্ষা দেওয়া যেত কিভাবে তারা হ্যাঁ চলবে, কি কি কাজের কি ফল হতে পারে, যেহেতু কর্মবাদের উপর পুরোটা নির্ভরশীল, কোন কর্মের কি ফল হতে পারে সেটা বোঝানোর জন্য, এথিক্যাল টিচিংটা দেওয়ার জন্য জাতকের তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে তো পঞ্চতন্ত্র এবং আরো অনেক সাহিত্য আমরা এইভাবে পাই, বিদেশেও এরকম নানান উদাহরণ পাই। তা আমার মনে হয় আমরা অন্তত নিচু স্তর থেকে যদি এই সাহিত্যের এই যে জাতকের গল্পগুলো বললাম, বা আরো অনেক ছোট ছোট গল্প রয়েছে, এই যে এরকম আমি ধম্মপদের গল্প বললাম একটা, জরাবজ্ঞের, এরকম যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোকে যদি তুলে ধরতে পারি, অর্থকথা থেকেই পাবো এগুলো হয়তো, বা জাতকের থেকে পাবো অর্থকথা, তো সেইগুলোকে যদি তুলে ধরতে পারি প্রথম থেকেই, খুব মানে বিদ্যালয় স্তর থেকে যদি তুলে ধরতে পারি, সেটা পালি ভাষা শেখাতে হবে তা না, কিন্তু পালি সাহিত্যের যে উপাদানগুলো সেগুলো যাতে ওদের কাছে পৌঁছায়, তাহলে হয়তো আগ্রহ বাড়তে পারে। সেই শিশু হয়তো ভবিষ্যতে গিয়ে পালি সাহিত্যের প্রতি আকৃষ্ট হতে পারে, এবং পালি ভাষা না জানলেও অন্তত বাংলা অনুবাদে যদি সে পড়তে পারে তাহলেও কিছুটা হয়। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাংলা অনুবাদটা যেন ভালো হয়। এই অনুবাদ করার একটা দায়িত্ব কিন্তু আমরা যারা পালি নিয়ে চর্চা করি তাদের উপর এসে বর্তায়। ভালো অনুবাদ করা, সঠিকভাবে অনুবাদ করা, সঠিকও ভাবে অনুবাদ করা, এটাও বলছি, খালি ঠ না টও বলছি, মানে যাতে বুঝতে পারে শব্দগুলোকে লোকে। এই আর এইটার প্রসঙ্গে বলি যে এই যে বিষয়টার প্রতি আমার আগ্রহ এলো, আমি এইভাবে বলতে চাইলাম, এটাও কিন্তু আমার যে যারা গুরুরা রয়েছেন, আমার যারা শিক্ষকরা রয়েছেন, আমি তাদের থেকে, যেমন তুই আমার কথা বলছিস তেমনি আমি তাদের কথা আমাকেও বলতে হয়, যে আমি তাদের থেকে শিখেছি। আমি যখন কলেজে পড়েছি, আমার টিচাররা ছিলেন বিনয়েন্দ্রনাথ চৌধুরী, সুকোমল চৌধুরী, সাধন সরকার, এনারা, মানে এনাদের থেকেই আমার প্রথম আগ্রহ শুরু। পরবর্তীতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন অধ্যাপক দীপক কুমার বড়ুয়া, অধ্যাপক কানাইলাল হাজরা, অধ্যাপিকা বেলা ভট্টাচার্য, অধ্যাপিকা মণিকুন্তলা হালদার, অধ্যাপিকা আশা দাস, এরকম মানে এত পণ্ডিতদের সান্নিধ্য আমি পেয়েছি, তাদের মানে তারা মূলত আমাকে তৈরি করেছে, যে কারণে আমার মধ্যেও সেই বোধটা তৈরি হয়েছে যে পালি সাহিত্যটাকে আমি এখন কিভাবে সবার কাছে নিয়ে যেতে পারি। এবং ইদানিং এর মধ্যে আমি একটা বই দেখাবো, এই বই দেখানো নিয়ে অবশ্য প্রচুর আপত্তি আছে, অনেকে বলে আমি যে কোনো জায়গায় বক্তৃতা দিতে গেলে বই দেখাই, কিন্তু বইটা পড়াটা ভীষণ জরুরি। বই না পড়লে কিচ্ছু হবে না। আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া আকৃষ্ট হয়ে যাচ্ছি, বই ছেড়ে দিয়ে তাতে ভীষণ সমস্যা। যে বইটা আমি দেখাবো আমাদেরই পরম শ্রদ্ধেয় স্যার ইদানিং মারা গিয়েছেন, অধ্যাপক দীপক কুমার বড়ুয়া, তার এই বইটা, তিনি অ্যাপ্লাইড বুদ্ধিজম নিয়ে প্রথম চর্চা করেছিলেন, এবং এই যে বইটি ফলিত বৌদ্ধ ধর্ম একবিংশ শতাব্দীর প্রেক্ষণে বাংলায় রয়েছে, এটার ইংলিশও রয়েছে। এটা একটা, প্রথমে উনি একটা সিরিজ অফ লেকচার দিয়েছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে 2004 বা 2005-এ, তখনই ওনার সঙ্গে আমার এই নিয়ে কথা হয়েছিল। উনি আমাকে ওই লেকচারের সিরিজের একটা বই গিফট করেছিলেন, মানে আমার কাছে ভীষণ পরম পাওয়া বলা যায়। তো সেইগুলো আমাকে বোধহয় চালিত করেছে, এবং এইরকম বইগুলো আরো বেশি করে চর্চায় আসা উচিত, আরো বেশি করে পাঠ করা উচিত আমার মনে হয়, যাতে পালির কচকচানির মধ্যে না গিয়েও আমরা অন্তত তার রসটা নিতে পারি। এইটা। আর আরেকটা কথা এই প্রসঙ্গেই বলবো, আমার শ্রদ্ধেয় স্যারদের কথা যখন এলো, আরো অনেকে আছেন যাদের মানে স্নেহ এবং আশীর্বাদ আমার কে তৈরি করেছে, এখনো আমাকে সাহায্য করে যাচ্ছে। আজকে ফেসবুকেই আমি যখন এই অনুষ্ঠানটার কথা লিখেছিলাম, তখন দেশ বিদেশের নানান পণ্ডিতরা আমাকে আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমি অভিভূত।
মানে তাদেরকে শ্রদ্ধা প্রকাশ করার ভাষা নেই। মানে সে চট্টগ্রামের কলেজের প্রিন্সিপাল বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক মানে শিমুল বড়ুয়া বা দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া বা কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার তরফ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শাশ্বতী মুৎসুদ্দি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক অভিজিৎ মজুমদার, আসাম ইউনিভার্সিটির প্রজিত কুমার পালি, ত্রিপুরা ইউনিভার্সিটির আমার বন্ধুরা রয়েছেন এবং আমার শ্রদ্ধেয় অনেকে রয়েছেন, তারা আরো অনেক জায়গায়, নানান জায়গায় আমার, এমনকি মানে আমি আরো আপ্লুত হয়েছি যে ফ্রান্সের বসে থাকা আমার কোনো স্টুডেন্ট বা কানাডায় বসে থাকা আমার কোনো স্টুডেন্ট বা অস্ট্রেলিয়ায় থাকা আমার কোনো স্টুডেন্টও আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। এইটা নেই, তারা এই সময় দেখতে পারবে কিনা আমি জানি না, হয়তো তারা দেখছে না বা দেখতে পাচ্ছে না, কিন্তু তারাও আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। মানে আমি ধন্য, এবং এই সুযোগটা দেওয়ার জন্য আমি আবারও সংলাপকে বলবো যে আমি সত্যি ধন্য যে আমাকে এই সুযোগটা দিয়েছে। আমি রীতিমতো ভয় ছিলাম, কিন্তু তাই আমার ভয় কাটিয়েছি, সেটাও বলতে হবে যে এই আমি বলতে পারবো কিনা আদৌ। হ্যাঁ বল। হ্যাঁ বলছি স্যার, এবার তাহলে সংলাপের টিমকে বলবো একটু কোশ্চেন আনসার যদি থাকে সেগুলো একটু খুলে ওপেন করে দেওয়ার জন্য, যাতে দেখতে পাই। আচ্ছা, রাজস্বী রায় লিখছে পালি ভাষা কি একেবারে হারিয়ে গিয়েছিল? কোন ভাষায় অপভ্রংশের উপস্থিতি ছিল না? হ্যাঁ, পালি ভাষা মানে ভাষা হিসেবে চর্চাটা, অপভ্রংশ রূপে উপস্থিতি থাকা মানে হচ্ছে একটা শব্দ থাকা। শব্দ অবশ্যই রয়েছে, সব ভাষাতে রয়েছে, কোন ভাষাতে কেন? আমরা নব্য ভারতীয় আর্য ভাষা যে ভাষাগুলো বলি, সব ভাষার মধ্যেই মধ্য ভারতীয় আর্য ভাষার কোনো না কোনো শব্দ রয়ে গেছে, ইনট্যাক্ট রয়ে গেছে, বা তার পরিবর্তিত রূপ রয়ে গেছে। একটা সহজ কথা, সত্য কথাটা পালিতে হলো সচ্চ, এই জন্য চতুরার্য সত্য কথাটাকে পালিতে বলা হয় চত্তারি অরিয় সচ্চানি। এই সচ্চ কথাটাই তো রয়ে গেছে হিন্দিতে সচ হিসেবে। বা মিথ্যা কথাটাও যদি ধরি, মিথ্যাটা হয়েছে মিথ্যা, তার থেকে মিছা, বাংলাতেই রয়েছে মিছা। সুতরাং উপস্থিতি বা তাদের যে আর্কিওলজি, এটাকে বলা হয় ওয়ার্ডের আর্কিওলজি, ওয়ার্ডের আর্কিওলজি যদি আমি করি, অবশ্যই পাবো মধ্য ভারতীয় পর্যায়ে পালির অবস্থান তো অবশ্যই নির্দিষ্ট করে পাওয়া যায়। কেউ কেউ বলে পালিটা হয়তো আর্টিফিশিয়াল ছিল, আমি সেটা কোনোভাবে মানতে রাজি নই, কারণ এরকম টেক্সটে এরকম অনেক শব্দ আছে, অনেক রূপ আছে যেগুলো আর্টিফিশিয়াল হলে আসতো না। আর কোনো প্রশ্ন? অভিষেক চক্রবর্তী, বর্তমান সময়ে এই পোস্ট মডার্ন অ্যাংশিয়াস ফাস্ট ফরওয়ার্ড লাইফে পালির প্রয়োজনীয়তা যদি আলোচনা করা যায়, আশা করি এটা আলোচনা করতে পেরেছি। পোস্ট মডার্ন উত্তরাধুনিক নিয়ে আমি আর বিশেষ বলবো না, তবে উত্তরাধুনিকের একটা লক্ষণ হচ্ছে ফুকুয়ামা যেটা বলেছিলেন, এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। আমার মনে হয় যদি এন্ড অফ হিস্ট্রিও হয়, তবুও হয়তো গৌতম বুদ্ধ লাস্ট ম্যান হিসেবে থাকবে। বৌদ্ধ দর্শন তো বর্তমানে অসম্ভব প্রাসঙ্গিক। সেই বৌদ্ধ দর্শন জানতে, বুঝতে, অনুধাবন করতে তো সব থেকে বেশি সাহায্য করবে পালি। সেই কারণেও তো পালি ভাষা ও সাহিত্য চিরকালীন প্রাসঙ্গিক। এইটা নিয়ে স্যার এক্ষুনি বললেন। খুব ভালো মন্তব্যটা করেছে, ধন্যবাদ জানাই। ভগবান বুদ্ধের প্রতি আজও আমরা সমান শ্রদ্ধাশীল, কিন্তু পালি সাহিত্য খানিকটা হলেও সমাজের মূল স্রোতের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছে কেন? মানে বিষয়টার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে না? যদি একটু বুঝিয়ে বলেন স্যার। হ্যাঁ, অনির্বাণ যেটা বলেছে সেই কথাটাই আমি বলতে চাইছিলাম, যে এই কন্ট্রাডিকশনটাই বোধহয় আমাদের সমাজের মূল কথা। সবসময় সমস্ত পরিস্থিতিতেই আমরা বোধহয় একটা কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে যাই, ডাইকটমি বলতে পারি বা যাই বলি না কেন, সেটাকে আমরা বৈপরীত্য মধ্যে দিয়েই যাই সব সময়। একটা বিপরীত সত্তার মধ্যে, দুটো সত্তার মধ্যে যেন ওই
চীনের মানে এই বুদ্ধিজম থেকেই যেটা চীনে বলা হয় ইং ইয়াং এর কথা, সেই রকমই একটা যেন দুটো সত্তার মিলন হয়ে হয়ে এগোতে থাকে। সেই রকম সমান শ্রদ্ধাশীল তো বটেই, পালি সাহিত্যের প্রতি শ্রদ্ধা আমাদের নেই। এই জন্য আমরা মূল সমাজের মূল স্রোত থেকে পালি সাহিত্যটাকে উবিয়ে দিলাম। আমি এইটাই বলছি, অ্যাপ্রোপ্রিয়েশন করে নেওয়া, তত্ত্বগুলোকে নিয়ে নিলাম কিন্তু সাহিত্যটাকে ছুড়ে ফেলে দিলাম। সেই জন্যই চর্চাটা ভীষণ ভাবে দরকার, পালি সাহিত্যের চর্চাটা ভীষণ ভাবে দরকার। কারণ ওইভাবে আমি যখন অ্যাপ্রোপ্রিয়েট করে নিলাম উইদাউট এনি কনটেক্সট, তখন পরবর্তীতে গিয়ে কিন্তু আমি সেই শব্দটাকে আর বুঝতে পারবো না। মানে একটা সময় কাল অবধি শব্দটা তার প্রাসঙ্গিকতা থাকবে, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা কিন্তু তার প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে যতক্ষণ না সেই প্রসঙ্গটা সমেত তাকে নিয়ে আসা যায়। একটা খবরের কাগজ থেকে 5টা লাইন তুলে নিয়ে আমি যদি বলি, সেটা খবরের কাগজটা বাসি হয়ে যাওয়ার পরে ওই 5টা লাইনের মানে আমরা প্রথম 5 দিন অবধি বুঝতে পারবো। তারপরে কিন্তু যখন খবরটা ভুলে যাব তখন ওই 5টা লাইনের মানেও আর বুঝতে পারবো না। এটা হচ্ছে সেই রকমই ব্যাপারটা। এবং এই সমান শ্রদ্ধাশীলটা হয়েছি কারণ আমাদের পরবর্তী সাহিত্যগুলো, অন্যান্য সাহিত্যগুলো, আমাদের যেটা মেন টেক্সচুয়াল সাহিত্য বলা যায়, সংস্কৃতের মধ্যে যেহেতু গৌতম বুদ্ধের একটা উজ্জ্বল স্থান এসছে সেই জন্য, এবং পরবর্তীতে ইউরোপীয়রা গৌতম বুদ্ধকে নিয়ে অনেক বেশি চর্চা করেছেন এবং আমরা তখন ইউরোপীয়দেরকে অনুসরণ করেছি বলে আরো বেশি করে করেছি চর্চাটা। আর বাংলার ক্ষেত্রে বলতে পারি, বাংলার তথাকথিত নবজাগরণের যে কজন ইন্টেলেকচুয়ালস ছিলেন প্রত্যেকে গৌতম বুদ্ধকে নিয়ে চর্চা করেছেন এবং প্রত্যেকেই গৌতম বুদ্ধের সম্পর্কে খুবই প্রশংসাসূচক বলেছেন, যার জন্য আমাদের শ্রদ্ধাশীল হওয়াটা খুবই স্বাভাবিক। ভারতবর্ষে অহিংসা চিন্তার ঐতিহ্যে বুদ্ধদেবী প্রথম। গান্ধীর অহিংসা চিন্তায় বুদ্ধদেবের কোনো প্রভাব আছে কি? নীলাঞ্জনা বাগচি। হ্যাঁ, নীলাঞ্জনা, অহিংসা চিন্তার ক্ষেত্রে বুদ্ধদেব, গৌতম বুদ্ধই প্রথম, এইটা বলাটা হয়তো উচিত নয়। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন মহাবীর চীন। তিনি কিন্তু আরো নির্দিষ্ট করে অহিংসার কথা বলেছিলেন। পালি, এই জন্য পালির কথাটা যে বলছি, পালি সাহিত্যে কিন্তু আমরা অহিংসা শব্দটা সেইভাবে পাচ্ছি না। পালি সাহিত্যে আমরা অহিংসার মানে কনসেপ্টটাকে পাচ্ছি, কিন্তু অহিংসা অ্যাজ আ টার্ম আমি সেভাবে পাচ্ছি না। পালিতে অবিহিংসা বলা হচ্ছে, বিশেষ হিংসা মানে বারণ না, নেই যেখানে। তার মানে হিংসাটাকেও কোয়ালিফাই করা হচ্ছে, সেটা বিশেষ না অবিশেষ, এইভাবে কোয়ালিফাই করা হচ্ছে। আমি যেটা বলছিলাম মধ্যম পন্থার কথাটা, যে হিংসাটা কিছু অর্থে হয়তো প্রয়োগ করা যুক্তিযুক্ত, সেটা উনি স্বীকার করেছিলেন। মাইকেল জেরিসন এবং জেরি লুইসের লেখা আছে কিছু, যে এখানে বলা হচ্ছে কিভাবে ভায়োলেন্সও টু সাম এক্সটেন্ট বুদ্ধিজমের মধ্যে এক ধরনের স্বীকৃতি পেয়েছিল, যেটা জৈনিজম মানে জৈন ধর্মে কিন্তু কোনোভাবেই আসেনি। তো সেই অর্থে বলবো যে মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই একই সঙ্গে অহিংসার কথা বলেছিলেন, এবং গান্ধীর অহিংসা চিন্তার মধ্যে মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনের প্রভাবই ভীষণভাবে ছিল। তবে গান্ধী একটু বেশি জৈন ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমার যতদূর মনে পড়ছে ওনার নিজস্ব সম্পাদিত পত্রিকাতে একটি নিবন্ধ লিখেছিলেন বুদ্ধের উপরে মহাত্মা গান্ধী, এবং সেটি পরবর্তীতে বুদ্ধের 2500 বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ান পাবলিকেশন ডিভিশন থেকে যে গ্রন্থটি ছাপা হয়েছিল, একটা মোটা সচিত্র গ্রন্থ, যার মধ্যে গৌতম বুদ্ধের ভারতের নানান প্রান্তে যে সমস্ত ওই স্কাল্পচার গুলো পাওয়া যায় সেগুলো নিয়ে তার জীবনীটাকে সাজানো হয়েছিল। সেই গ্রন্থটি প্রথমেই মহাত্মা গান্ধীর ওই প্রবন্ধটি স্থান করে নিয়েছিল, যে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটি প্রবন্ধ ওখানে স্থান করেছিল, একটি লেখা। মানে আধুনিক বলবো, মানে সমকালীন তো বলা যায় না এখন রবীন্দ্রনাথ বা মহাত্মা গান্ধীকে, আধুনিক ভারতে রূপকার যারা, তাদের মধ্যে যে কি অপরিসীম প্রভাব ছিল গৌতম বুদ্ধের,
এটা মনে হয় তার প্রমাণ। পালি সাহিত্য ও প্রাকৃত সাহিত্যের মূল পার্থক্য কি? সৌতন রুদ্র। প্রাকৃত সাহিত্য বলতে কি বোঝাচ্ছি সেটাকে একটু বিশ্লেষণ করা দরকার। প্রাকৃত বলতে অনেক সময় মধ্য ভারতীয় আর্য ভাষা সবগুলোকেই প্রাকৃত বলা হয়, সেক্ষেত্রে পালি সাহিত্য প্রাকৃত সাহিত্য হয়ে যায়। কিন্তু যদি আমরা প্রাকৃত সাহিত্য বলতে সেই ভাষাগুলোকে বুঝি প্রাকৃতের, যেগুলি সংস্কৃত সাহিত্যের মধ্যে ব্যবহার হয়েছে বা আলাদা করে সাহিত্য তৈরি করা হয়েছে প্রাকৃত বলে, তাহলে বলবো পালি সাহিত্য ও প্রাকৃত সাহিত্য দুটোই টু সাম এক্সটেন্ট, মানে পালি সাহিত্য প্রায় বেশিরভাগটাই সেক্রেড টেক্সট বা সেক্রেড লিটারেচার, প্রাকৃত সাহিত্য অনেকটাই সেক্রেড লিটারেচার হলেও আবার তার একটা বৃহৎ অংশ ছিল যেটা প্রোফেন, যেটা মানে যে কোনো ভাষার সাহিত্যের লক্ষণ, সেই সমস্ত রচনাগুলোও তার মধ্যে প্রাকৃতে স্থান পেয়েছিল, যেটা পালিতে পায়নি। মানে এখনো অব্দি যেমন পালিতে রচিত সেই সময়কালীন নাটক আমরা সেভাবে পাই না, বা যেগুলোকে বলা যায় মানে নবরসের নটা রসেরই সাহিত্যের যে লক্ষণ আমরা পালির সাহিত্যের মধ্যে পাবো সেটাও হয়তো নয়। শান্ত রস এবং অন্য মানে এই জাতীয় রসগুলোর প্রাধান্যই বেশি, কিন্তু বীর রস বা বীর রস তবু থাকতে পারে, কিন্তু শৃঙ্গার বা এই জাতীয় রসের সাহিত্য কিন্তু পালিতে খুব বেশি পাওয়া যায় না। এর মধ্যে একটা কারণ বলা যেতে পারে যে গৌতম বুদ্ধ যখন ভিক্ষুদের শিক্ষা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন নচ্চ গীত বাদিত বেরমণির কথা, মানে নৃত্য গীত বাজনা এবং তার সঙ্গে অভিনয় দর্শন করা, এটা লিপ্ত হওয়াটা উচিত না, এটা ভিক্ষুদের ক্ষেত্রে বলেছিলেন, এবং এর প্রতি আসক্ত হওয়া উচিত না, এটা গৃহীদের ক্ষেত্রেও বলেছিলেন। সিঙ্গালবাদ সূত্রের কথাটা যেটা বললাম সেখানে, যার জন্য হয়তো এই নাটক বা এই জাতীয় রচনাগুলোর মধ্যে পালি সাহিত্য মানে পালি সাহিত্যের মধ্যে এই রচনাগুলো পাওয়া যায় না। আর অনিকেত মুখার্জি, পালি সাহিত্য থেকে যদি ভগবান বুদ্ধকে আমরা সরিয়ে ফেলি তাহলে পালি সাহিত্যের অস্তিত্ব সংকটে পড়ে যাবে? সেটা বলতে পারি, কারণ আমি একটু আগেই যে বললাম যে পালি সাহিত্য বেশিরভাগটাই হচ্ছে সেক্রেট লিটারেচার, এবং গৌতম বুদ্ধ এবং বুদ্ধের যে ধারা বলবো, কারণ গৌতম বুদ্ধ একা নয়, পরবর্তী সাহিত্যগুলোতে আমরা দেখেছি 24, 25, 28 অনেক রকম সংখ্যার বুদ্ধ আমরা পাই। তো সেই বুদ্ধের যে ধারা, সেই বুদ্ধের ধারা অবলম্বন করেই পালি সাহিত্যটা মূলত চলেছে, যার জন্য গৌতম বুদ্ধ বা বুদ্ধদেরকে যদি আমরা সরিয়ে ফেলি পালি সাহিত্যের ক্ষেত্রে, তাহলে হয়তো সেটা অনেকাংশেই সংকটে পড়ে যাবে। তা সত্ত্বেও বলবো পালি সাহিত্যের কিন্তু পরবর্তীতে এমন অনেক কিছু রচনা আছে যেগুলো আমরা এখনো অব্দি চর্চা করি না সেভাবে। এই চর্চা করি না কারণ কিন্তু আবার সেই ভগবান বুদ্ধ, কারণ আমাদের ফোকাসটাই থাকে ভগবান বুদ্ধ কেন্দ্রিক চর্চা। ভগবান বুদ্ধ যেহেতু অনেক বেশি মানে ইন্টারন্যাশনাল ফিগার, সেই বুদ্ধকে ধরে আমরা পালি সাহিত্যটাকে সামনে নিয়ে আসছি আছি, সেই জন্য ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত যেটুকু সাহিত্য আছে সেটাকেই ধরছি, বাকি ছোটখাটো অল্প বিস্তর যে সাহিত্যগুলো আছে সেগুলোকে আর গুরুত্ব দিয়ে দেখছি না। সেই জন্য হয়তো সত্যি পালি সাহিত্যের অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে। তবে অনিকেতকে বলবো এই নিয়ে ওর কিন্তু চর্চা করা উচিত, যে এর বাইরে আর পালি সাহিত্য কি আছে সেগুলোকে খুঁজে বার করা। শেখ আফসার আলী বলছেন যে পালি ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক কি? বাংলা ভাষা গভীরে অধ্যয়নের জন্য চর্চার জন্য কি পালি ভাষা চর্চার প্রয়োজনীয়তা আছে? বাংলা ভাষা গভীর অধ্যয়নের জন্য পালি ভাষা চর্চার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, যে কারণে আমি যতদূর ধারণা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে
বাংলা ভাষা ও সাহিত্যের যে পাঠ্যক্রম থাকে বিশেষত এমএ লেভেলে, সেখানে পালি ধম্মপদ বা পালির কিছু সাহিত্যেও পাঠ্য হিসেবে থাকে। কারণ ভাষা চর্চা করা মানে হচ্ছে তার শব্দগুলোকে বোঝা এবং তার গঠনগুলো থেকে তার প্রকৃত অর্থটাকে উদ্ধার করা। সেক্ষেত্রে আমি যদি তার পূর্ববর্তী রূপটাকে না চিনতে পারি, পূর্ববর্তী অবস্থাটাকে বা পূর্ববর্তী তার বোধটাকে, একটা শব্দ যে বোধটা নিয়ে আসছে সেই বোধটাকে যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু সে ভাষাটাও এবং সাহিত্যটা গভীর অধ্যয়ন করা সম্ভব নয়। সেই কারণেও পালি ভাষা চর্চাটা বাংলা ভাষা চর্চার জন্য জরুরি, বাংলা কেন সংস্কৃত ভাষা চর্চার জন্য জরুরি বলে আমার মনে হয়। আর পালি ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক কিন্তু একটু আগেই বললাম আমরা যে ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজের যে ফ্যামিলি বলা হয়, ভারতীয় আর্য ভাষার যে পরিবার, সেই পরিবারের প্রথম ভাগ হচ্ছে ওল্ড ইন্দো আরিয়ান বা আদি পর্যায়ে, তারপরে হচ্ছে মধ্য পর্যায়ে এবং শেষটা হচ্ছে এখন যেটা প্রচলিত সেটা হচ্ছে নব্য পর্যায়ে। এই নব্য পর্যায়ের ভাষা হচ্ছে বাংলা আর মধ্য পর্যায়ের ভাষা হচ্ছে পালি। সুতরাং তাদের মধ্যে সম্পর্ক তো রয়েছেই অবশ্যই করে। তো একটু আগে উদাহরণটাও যে দিয়েছিলাম মিচ্ছা মিছার, সেই উদাহরণটাও। আমি এই প্রশ্নটা একটা কথা বলবো, সেটা হচ্ছে স্যার যে কথাটা বললেন, ব্যাখ্যাটা দিলেন, সেই একই ব্যাখ্যা দিয়ে ইউজিসিও ওই জন্য এবার পালির সঙ্গে বাংলা, ইংরেজি, সংস্কৃত এবং কম্পারেটিভ লিটারেচারকে পর্যন্ত অ্যালাইড সাবজেক্ট করে দিয়েছে। এবং পালি ভাষার যে কোনো মাস্টার ডিগ্রি স্টুডেন্ট এই বিষয়গুলোতেও এই বছর থেকে নেট দিতে পারবে। তার কারণই হচ্ছে এটার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। বাহ, আই স্ট্যান্ড ভ্যালিডেটেড। আচ্ছা, সৌর্যবন্ত মাইতি প্রশ্ন করা উচিত না সেই প্রশ্ন করে ফেলেছে, কিন্তু আমাকে যে এত সাহস দিল, দিয়ে আমাকে আবার মানে নিচে আবার গুলি দেখতে পাচ্ছি, এটা গুলি ছুটে আসছে নাকি? পালি ভাষা, পালি সাহিত্য পড়তে গিয়ে দেখেছি অনেক কিছু বিষয়, অনেক দার্শনিক বিষয়, অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু বর্তমানে পালি নিয়ে চর্চা আর কতটুকু হচ্ছে আমাদের দেশে যে তুলনায় সংস্কৃত হয়। সংস্কৃত চর্চা অবশ্যই হওয়া উচিত, কিন্তু পালি, প্রাকৃত প্রভৃতি ভাষা নিয়ে চর্চাটা কেন সংস্কৃতের মতো গুরুত্ব পেল না? এটা কি বৌদ্ধ ধর্মের প্রভাব ভারতে কমে যাওয়ার কারণে, নাকি সুপরিকল্পিতভাবে পালিকে ডমিনেট করা হয়েছে অন্যান্য ভাষাগুলির দ্বারা? এটার ক্ষেত্রে আমি একটু আগে যে কথাটা বললাম যে ওই অ্যাপ্রোপ্রিয়েশনের কথাটা, যেহেতু বৌদ্ধ ধর্মের প্রভাব কমে যাওয়াটাই এক্ষেত্রে মূলত প্রযোজ্য, কিন্তু যে কোনো ভাষা, যে কোনো সংস্কৃতির সঙ্গে না একটা রাজনৈতিক এবং তৎকালীন প্রেক্ষাপটে যদি দেখি তাহলে একটা সামরিক সম্পর্ক জড়িয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সাংস্কৃতিক সত্তা কোনো একটি পার্টিকুলার রাজ্যের সঙ্গে জড়িয়ে যায়, যার ফলে সেই রাজ্যকে ডমিনেট করার জন্য সেই সংস্কৃতিটাকে ধূলিসাৎ করাটাও কোনো কোনো সময় দরকারি হয়ে পড়ে। সেই এটা হচ্ছে পাওয়ার ইকুয়েশন। এই পাওয়ার ইকুয়েশনের জন্য হয়তো সেই সময় হয়েছিল, এটাও হতে পারে, যে কারণে তারা হয়তো গিয়ে আশ্রয় নিল শ্রীলঙ্কায়, মূল ভূখণ্ড ছেড়ে তারা হয়তো দ্বীপে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল ওই সময়। এটা হতেই পারে, কারণ যদি সঠিকভাবে আমরা ইতিহাসটাকে আলোচনা করি তাহলে হয়তো এই পাওয়ার স্ট্রাগলটা আমরা মানে নট অনলি লিটারারি অ্যাসপেক্টে, এটা পলিটিক্যাল অ্যাসপেক্টে এই পাওয়ার স্ট্রাগলটা আমরা হয়তো খেয়াল করতে পারবো এই সময়। আর যেটা আমার মনে হয় আরো বেশি, যে পালি বলারটা যেহেতু রইল না, পালিটা যেহেতু লোককথার মধ্যে রইল না, পালিটা যেহেতু লোকের সংলাপের মধ্যে রইল না, সেই জন্য বোধহয় পালিটা আরো বেশি করে হারিয়ে গেল। এখন সংলাপ এবং আমাদের সংলাপে পালিটাকে ফিরিয়ে আনতে পারলে হয়তো সত্যি পালি সাহিত্যটা করতে পারবো, মানে পুনরুদ্ধার করতে পারবো। আয়াসমা বিবেক জ্যোতি,
চাকমা ভাষার সাথে পালি ভাষার সম্পর্ক সম্পর্কে কি কিছু আলোকপাত করবেন? চাকমা ভাষার সম্পর্কে আমার খুব বেশি চর্চা নেই যে আমি এটা নিয়ে আলোচনা করা অধিকারী বলবো, যার ফলে আমার এটা নিয়ে আলোচনা করা উচিত নয়। তা সত্ত্বেও বলবো চাকমা ভাষার মধ্যে যেহেতু চাকমারা মূলত বৌদ্ধ এবং তাদের বৌদ্ধ ধর্মের প্রভাবটা হচ্ছে থেরবাদী বৌদ্ধ এবং পালি ত্রিপিটক এবং ওই অট্টকথাগুলোই তাদেরও চর্চার বিষয়, যার ফলে চাকমা ভাষার মধ্যেও পালি ভাষা ভীষণভাবেই ঢুকে পড়েছিল। চাকমা ভাষার মধ্যেও পালি অনেক শব্দাবলী বা অনেক কিছু পাওয়া যাবে বলে আমি আশা করি। আর চাকমা যে সংস্কৃতি তার সঙ্গে পালির একটা বড় যোগ কিন্তু আমি বলবো বুদ্ধ রঞ্জিকা বলে একটি পুস্তক। চাকমা রানী, আমার নামটি এই মুহূর্তে মনে পড়ছে না ওনার, তিনি নিজে পেট্রোনাইজ করেছিলেন যে গৌতম বুদ্ধের একটি জীবনী রচনার জন্য, এবং তখন চাকমা ভাষা মিশ্রণেই প্রায় বলা যায় ওই রঞ্জিকা গ্রন্থটি রচিত হয়েছিল, আজ থেকে প্রায় 200 বছর আগে অ্যারাউন্ড। এবং সেই গ্রন্থটি পাবলিশড হয়েছে, মানে সেটারও একটা অদ্ভুত মজা আছে, এটা ভারত বলেই সম্ভব আমি বলবো, যে সেটি লিখছেন একজন ব্রাহ্মণ এবং সেটি প্রকাশিত করছেন বোধহয় একজন অন্য ধর্মীয় কেউ, মানে একটা বৌদ্ধ গ্রন্থ রচনা হচ্ছে, সেটা লিখছেন অন্য ধর্মের একজন কেউ, সেটা প্রকাশ করছেন আরো অন্য ধর্মের একজন কেউ, এবং মিলেমিশে বুদ্ধ চর্চাটা হচ্ছে। এবং এটা এটা মানে এটাই বোধহয় আমাদের সব থেকে ভালো শ্রদ্ধা জানানোর কাজ আমি বলবো ইদানিং কালের মধ্যে যা হয়েছে। আর অমিতাভ সেনগুপ্ত উনি বলছেন, বৌদ্ধ দোহার গূঢ় সান্ধ্য ভাষার সাংকেতিকতার ব্যবহার দেখি, তা কি বাউল ফকিরি গানের মধ্যে দিয়ে পরবর্তীকালে প্রবাহিত? অমিতাভ সেনগুপ্ত নিজে একজন সাইকোলজিস্ট, এবং তাও আবার বাউল ফকির নিয়েই তিনি চর্চা করে যাচ্ছেন গত বেশ কয়েক বছর ধরে। তারপরে আমাকে এইসব প্রশ্ন করে রীতিমতো উৎপাত করা আমি বলবো, বৌদ্ধ গুহার যে পুরো সান্ধ্য ভাষার সাংকেতিকতা রয়েছে সেটা আসলে তখন যারা রচনা করেছেন তাদের যে প্রকৃতি অনুসারে তারা করেছিলেন। এটা যে ধারাটা বাউল ফকিরির মধ্যেও তো সেই ধারাটাই প্রবাহিত হয়েছে, সুতরাং তাদের যে সাংকেতিকতা সেটা বাউল ফকিরি গানের মধ্যে দিয়ে আসবে, স্বাভাবিক এটা। কিন্তু এর সঙ্গে আরেকটা জিনিসও চর্চা করার বিষয় আছে বলে আমার মনে হয়, যে এই যে ধারাটা, সহজের যে ধারাটা, সহজ জানের ধারাটা, যেটা পরবর্তীতে মানে ওই একই জায়গায় কিন্তু হয়েছে। বৌদ্ধ দোহার যে জায়গাটা, যে জিওগ্রাফিটা, সেটা কিন্তু বাংলার পূর্ব দিকের অংশে, কারণ ওখানে টিলা রয়েছে, নানান কিছু রয়েছে, সেটা হয় পূর্ব দিকের, নয়তো পশ্চিম দিকের অংশ হতে হবে। একদম যেটা প্লেন ল্যান্ড যেটাকে বলে সেইখানে হবে না। তো সেইখান বলতে, এবং তার সঙ্গে আমরা যে শব্দগুলো পাই সেই শব্দগুলোর মধ্যে সিলেটি ছোঁয়াও রয়েছে, মানে সিলেটি ভাষাতেও এখন সেরকম কিছু শব্দ পাওয়া যায়। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে বাউল ফকিরির যে ধারাটা, সেই ধারাটা কিন্তু এই বিস্তৃত অঞ্চলেই সব থেকে বেশি প্রবাহিত হয়েছে, যার ফলে এটা খুব সহজেই বলা যায় যে বাউল ফকিরির ধারাটা উৎস হয়তো এই বৌদ্ধ দোহা যারা রচনা করেছিলেন এবং যে সম্প্রদায়ের মধ্যে সেগুলো চর্চা ছিল তাদের মধ্যেই। সুতরাং আর মানে অন্যান্য যে সাংকেতিকতা ব্যবহারের যে প্রয়োজনীয়তাটা, সেটা দোহার মধ্যেও যেমন ছিল, চর্যাপদেও যেমন পাওয়া যায়, সেরকম বাউল ফকিরি গানের মধ্যেও সেই একই বিষয়বস্তু, সেই একই প্রাসঙ্গিকতা পাওয়া যায়, যার ফলে
আমার মনে হয় তো অবশ্যই করে পরবর্তীকালে প্রবাহিত হয়েছে সেই সাংকেতিকতার ব্যবহারটা। এবং আমি যদিও বাউল ফকিরি গানের অর্থ খুব ভালো বুঝি বা তাদের সংস্কৃতিটাকে খুব ভালো বুঝি তা না, আমি তবু অনেক ভালো বোঝে সেটা। আহ, আমাকে বরঞ্চ শেখালে আমার উপকার হবে। কিন্তু আমার অন্তত এইটুকুই ধারণা। অর্ণব অর্ণব ভৌমিক। আমাকে উত্তর আশ্বস্ত করে আবার উত্তর ভারতে তথা উপমহাদেশে পালি ভাষার গুরুত্ব হ্রাস পাওয়ার জন্য কোথাও মহাযান বৌদ্ধমত দায়ী? কারণ বৌদ্ধ মতের বিকাশের পরবর্তী পর্বে সংস্কৃত ভাষার ব্যবহার ভীষণভাবে লক্ষণীয়। সংস্কৃতর প্রয়োগটা কিন্তু এটা প্রচারের জন্য আরো বেশি। সংস্কৃতর যে প্রসারটা সেটা খানিকটা পলিটিক্যাল পেট্রোনাইজেশন বলা যায়। তৎকালীন রাজাদের বা উচ্চ কোটির যারা তাদের পৃষ্ঠপোষকতায় সংস্কৃতটা অনেক বেশি প্রচলিত, অনেক জায়গা জুড়ে হয়েছিল, কারণ স্থানীয় ভাষায় তো আদান প্রদান করা সম্ভব নয়। সেই কারণে সংস্কৃতকে ধরে সেই কারণে তার মানে বৌদ্ধ ধর্মের বিকাশের সঙ্গে সঙ্গে সংস্কৃতের সম্পর্কটাও যুক্ত অবশ্যই। কিন্তু বৌদ্ধ ধর্মের বিকাশে সংস্কৃত ভাষার প্রয়োগ যখন হচ্ছে তখন কিন্তু পালি ভাষার চর্চাটাও সমান্তরাল ভাবে চলছে। মানে বুদ্ধঘোষ যখন সিংহলে বসে লিখছেন তখন বুদ্ধঘোষ কিন্তু পড়াশোনা করে যাচ্ছেন ভারত থেকে, এটা বুঝতে হবে। তার মানে তিনি পালি শিখেছিলেন ভারতে, শিখে তারপরে গিয়েছিলেন ওখানে, বা তার সংস্কৃতের ভিত্তিটা এতটাই মজবুত ছিল যে তিনি পালিটা বুঝতে পেরেছিলেন। তার মানে তখনের অনেক পণ্ডিতই ছিলেন যারা পালি সম্পর্কে মানে বিশেষভাবে বিশেষজ্ঞ ছিলেন, আমাদের মতো বিশেষভাবে অজ্ঞ নয়। তো তার ফলে এইটা বললে ভুল হবে যে কেবলমাত্র মহাযান বৌদ্ধর প্রভাবেই এটা হয়েছে, কারণ মহাযান ছাড়াও থেরবাদ বৌদ্ধ আমরা প্রায় সর্বাস্তিবাদদের যারা সংস্কৃততে চর্চা করেছিল, তারা থেরবাদে বলতেই যে পালিতে চর্চা করেছিল তা তো নয়, থেরবাদেরও সংস্কৃতে চর্চা করেছিল। কিন্তু যখন বাইরের দিকে ছড়ানোর কথাটা এলো তখন সংস্কৃতটা জোর দেওয়া হলো, কারণ গ্রিকদের সঙ্গেও সংস্কৃতের একটা যোগ আছে, তারা খানিকটা সংস্কৃত হলে বুঝতে পারছে, এবং কনিষ্কর সময়ে হয়তো চীনের সঙ্গেও যে যোগফলটা হয়েছিল সেটা সংস্কৃতের মাধ্যমে আরো সহজভাবে হয়েছিল। এই যোগাযোগের ব্যবস্থা আর যোগাযোগের মাধ্যমেই তো একটা ভাষা কাজ করে, যে ভাষাটা সব থেকে ভালো যোগাযোগ করতে পারবে তার দ্বারাই সব থেকে ভালো ছড়াবে। সেই হিসেবেই সংস্কৃত মহাযান এলো বলেই যে চলে গেল পালি তা নয়, উল্টে আমরা যদি মায়ানমারের ইতিহাস দেখি সেখানে মহাযান আগে পৌঁছেছিল, তারপরে থেরবাদ এলো, থেরবাদ এসে তো ওখানে পুরো পালিতে ভরে গেল, ওখানে তো উল্টে সংস্কৃতের চর্চা পরবর্তীকালে হলো, এবং সেটা বিশেষ বিশেষ টেক্সটের প্রয়োজনে হলো সংস্কৃতের চর্চা, এবং সংস্কৃত চর্চা করবে বলেই চর্চা হলো। মহাযান এসে ওখানে সংস্কৃতকে স্থাপনা করলো তা নয়। সুতরাং এটা ভারতের ক্ষেত্রে কিছুটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু সবটা নয়। পালি সাহিত্যের চর্চার পাশাপাশি পালি সাহিত্যের চর্চার পাশাপাশি আগম সাহিত্যের চর্চার গুরুত্ব কতটা? পালি সাহিত্য আর আগম সাহিত্য যেটাকে ত্রিপিটক বলা হয় সেগুলোকে মানে নিকায়ও যেগুলো বলা হয় সেগুলোকে আগম বলা হয়। যখন সংস্কৃত টেক্সট গুলো আমরা পাই ত্রিপিটকে তখন যেগুলোকে আমরা নিকায় বলছি সেগুলোকে ওখানে আগম বলা হচ্ছে। এই হিসেবে আগম সাহিত্য কিনা আমি আগম সাহিত্যের কিন্তু একটা ব্যাপ্তি অনেক বেশি আছে, আগম সাহিত্য আরো অনেক কিছুকেও আগম সাহিত্য বলা হয়। এবার পালি সাহিত্যের চর্চার মধ্যে আগম সাহিত্য বলা যেতে পারে। এখন এটা ভীষণভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে যে পালির সঙ্গে চাইনিজ এবং অন্যান্য আগম টেক্সট গুলো যে ভাষায় আমরা পাই এখন চাইনিজ বা টিবেটান থেকে, সেখান থেকে পালির সঙ্গে তুলনা করে চর্চা চলছে নানান জায়গায়। এবং অনালয়ও আমার যতদূর মনে পড়ছে খুব ভালো কাজ করছেন এই নিয়ে, বেশ কয়েকটা উনি আগম অনুবাদ করেছেন এবং তুলনামূলক আলোচনা করেছেন পালি সাহিত্যের সঙ্গে। আর
আমরা আর একটি প্রশ্ন নেব স্যার, বহুক্ষণ ধরে আলোচনা চলছে। লাস্ট 26। অর্ণবদা আরেকটা প্রশ্ন দেখাও। হ্যাঁ, হুম হুম। ও দেবদান, বাহ, দেবদান দেখতে পেয়ে মানে আমার খুব ভালো লাগলো। আমাদের ভারত 2000, আমার যত মনে পড়ছে 13 ব্যাচ, আমাদের সংস্কৃত কলেজের পালির 2010 থেকে 13 ব্যাচ। ভারতীয় পতাকায় 24টি স্পোকের আগমন সম্রাট অশোকের উদ্দেশ্যে না ভগবান বুদ্ধের ধর্মীয় সার ব্যাখ্যার উদ্দেশ্যে? এইটি আসলে অশোকের উদ্দেশ্যটা ছিল ভগবান বুদ্ধের ধর্মীয় সার ব্যাখ্যা করার জন্য 24টি স্পোকের কথা। পরবর্তীতে ভারতীয় পতাকায় যখন নেওয়া হলো, আশা করি সেই উদ্দেশ্যেই নেওয়া হলো, তবে রূপটা পাওয়া গেল অশোকের পিলার থেকেই। সেই হিসেবে আমরা জানি যে ভবচক্রের কথা বলা হয়েছে, কটিচ্চ সমুৎপাদের কথা বলা হয়েছে, তারই একটা ব্যাখ্যা হচ্ছে ওই 24টা স্পোক, অনুলোম আর প্রতিলোম হিসেবে 24টা। আমরা যে ভবচক্রের মধ্যে রয়েছি সেইটাকে বোঝানোর জন্য। তো আমরা এখনো হয়তো সেইভাবেই নিতে পারি জিনিসটাকে। আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে উপস্থিত। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আমরা একটা বেশ ইন্টারেস্টিং আলোচনার মধ্য দিয়ে গেলাম, এবং প্রচুর প্রশ্ন এসেছে। আমরা সেই প্রশ্নের সম্মুখীন স্যার হয়েছেন, এবং আশা করি যারা প্রশ্ন করেছে তারা তাদের যারা উত্তর প্রশ্ন করেছে পেয়েছে। প্রসঙ্গে বলি, আমি যা দেখলাম মানে বেশ অনেকেই আমার পরিচিত, তাতে দেখলাম একটা ওয়াইড স্পেকট্রামের লোকে, কিন্তু মানে কেউ সাইকোলজিস্ট, কেউ নাটক করেন, কেউ অন্য কোনো বিষয়, মানে একদম পিওর একাডেমিক্স এর নয়। এটা খুব ভালো লাগলো আমার, খুবই ভালো লাগলো। আমাদের প্রাক্তন ছাত্ররা রয়েছেন তো বটেই, খুবই ভালো লাগলো। এবং সেই আলোচনার মধ্য দিয়ে আজকে যেটা বারংবার উঠে এলো, যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে পালি সাহিত্যের যে গুরুত্ব, তার যে অ্যাপ্লিকেশন। আরেকটি বোধহয় কমেন্ট কেউ করেছে, 1 মিনিট। আচ্ছা, সুস্মিতা চক্রবর্তী যেই কমেন্টটা করেছেন, ওনার একটা, হ্যাঁ ওনার এটার নাও। আচ্ছা, ভবচক্রের আলোচনা একটু হলে ভালো হতো, যেহেতু তা মানব জীবনের সাথে। ভবচক্রের আলোচনা একটু করতে গেলে পুরো জীবনটাই কেটে যাবে হয়তো। আর আমি এই বিষয়ে মানে একদম শিক্ষানবিশ পর্যায়ে বলা যায়। হবে আচ্ছা, হয়তো কোনোদিন আরেকটু পড়াশোনা করে নিয়ে তখন হয়তো আলোচনা করা যাবে। আমার আচ্ছা প্রণাম নিয়ে সুস্মিতা। আচ্ছা, অমিতাভ সেনগুপ্ত অমিতাভ আবার উনি লিখেছে। যে এরকম মনোগ্রাহী আলোচনার অধ্যাপক অরিন্দম ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। সদ্য প্রয়াত ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি। এটা অত্যন্ত দুঃখের খবর। যাই হোক, আমি আমরা একটু আগেই হ্যাঁ 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 বলেছেন, সেই জন্যই উনি আরো বললেন। আর কেউ কিছু করেছে? আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। তো আমরা একদম শেষে চলে এসেছি। যেটা বারবার স্যারের আলোচনায় উঠে এলো, যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে পালি সাহিত্যের যে যথেষ্ট গুরুত্ব আছে। আমরা সব সময় কোথাও গিয়ে সংস্কৃতকে একটা বিরাট জায়গা দিচ্ছি, কিন্তু অবশ্যই সেটা তার প্রাপ্য। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে কত ভাষা, কত উপভাষা একসঙ্গেই ছিল, তারাও কত সমৃদ্ধ, সেই চর্চাটা আর হচ্ছে না। কারণ ভারতবর্ষের যে বহুত্ববাদী চিন্তা, ভারতবর্ষের সবসময় একটা অনেকান্তবাদী যে ভাবনার জায়গা, সংস্কৃতির জায়গা, সংস্কৃতির একটা অংশই হচ্ছে ভাষা। সেই জায়গাটা এখন আর নেই। কোথাও গিয়ে এক এক সবকিছু এক করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা অন্তত এই ভারতীয় উপমহাদেশে সম্ভব নয়। ভারতীয়
ভারতবর্ষে সম্ভব নয়। সেইটা স্যারের আলোচনায় কোথাও হলেও এসেছে। তো আমরাও সংলাপ চাই সবসময় যে একটা সবকিছুর একটা বহুত্ববাদী দিক উঠে আসুক। সামগ্রিক দিক সবসময় উঠে নাও আসতে পারে, কিন্তু অনেক দিক দিয়ে দেখা কোনো জিনিসকে, সেটা সংলাপ চায়। এবং ছাত্রছাত্রীরা যাতে এইরকম প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে। মূলত হিউম্যানিটিজ সাবজেক্ট গুলোতে যে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে, সেই ব্যারিয়ারটা ভেঙে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের চিন্তার যাতে বিকাশ হতে পারে, সেই প্রচেষ্টাটা সংলাপ করবে এবং করে যাবে সবসময়। সেই ধারাবাহিকতাতেই আজকের এই আলোচনা, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে স্যারকে আমরা সরাসরি আবার শুনবো। এবং এতক্ষণ ধরে অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য সৃজনীদিকেও অসংখ্য ধন্যবাদ। আম, এবং এই টেকনিক্যাল দিকটা দেখেছে আমাদের অর্ণবদাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সংলাপ আগামী দিনে এরকমই একটি আবার ইন্টারেস্টিং আলোচনা নিয়ে হাজির হবে। সেই দিনও আশা করি আপনাদের সবাইকে আমরা পাবো। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি জানাই।